তো আমি যখন ১২-১৩ বছর না ১৪-১৫ হবে আরকি। তো আমার বাবা মারা যায় ২০০৬ সালে। তো ওখান থেকে আমার আম্মু জব করে অনেক কষ্ট করে আরকি আমাকে বড় করে। পড়াশোনা করাইতে চাইছে দেন করি নাই, ভন্ডামি করছি। যেহেতু গার্ডিয়ান নেই, পড়াশোনাটা আর কিভাবে হবে? সো এরকম করতে, করতে আমাদের দিন ভালো ছিল। আমি ছোট থেকে পড়াশোনা না করার কারণে আম্মু আমাকে কাজে লাগাই দেয় যে, "পড়াশোনা যেহেতু করবা না, তুমি কাজ করো।" তো কাজ করতে, করতে একটা পর্যায়ে আমাদের ভালো চলে আরকি। আমাদের একটু কিছু আর্থিক অবস্থা ভালো চলার কারণে আম্মু বলে, "যেহেতু তুমি ছোট থেকে কাজ করো, এখন আর কাজ করা লাগবে না।" তো কাজ করি না। এরকম করে ২-৩ মাস বা ৩ বছর যায়। যাওয়ার পরে এখন আমাদের কিছু ঋণ হয়ে যায়। তো আমার আম্মু আরেকজনের ঋণগুলা নিজের কাঁধে নিয়ে নেয়। তো ওখান থেকে আরকি ঝামেলা হয়ে যায়। তো ঝামেলার কারণে আমরা ওখান থেকে চলে যাই। চলে যাওয়ার পরে ওই ঋণগুলার জন্য চলে যাওয়ার পরে হয়ে যায় যে আমাদের অনেক চাপ দেয় আরকি যে টাকা পয়সা দেওয়ার জন্য। তো আম্মু বলে যে, "আমি কিভাবে দিব? যেহেতু ঋণটা আমি আনছি ঠিক আছে, যারে দিছি সে তো আর আমাকে দিচ্ছে না।" তো বলে, "এটা তো আর আমরা জানি না। তোমরা যেহেতু দিছো তো তোমরাই দিবা।" তো আম্মু এরকম চাপ প্রেশার দেওয়ার জন্য আম্মু অনেক বাহিরে চলে যায়। যে আচ্ছা ঠিক আছে যেহেতু আমাকে দিতে হবে আমি বাহিরে যাই। আর আমাকে একটা রুম নিয়ে দিয়ে যায়। দেন আমাকে বলছে যে আমার নানু বাসায় থাকার জন্য। আমার আবার ভাল লাগে না গ্রামে থাকার জন্য। আমি আবার ঢাকাতে রুম নিয়ে থাকতাম। তো ২০১৭ সালে বা ১৭ শেষের দিকে আরকি একটা ছেলেকে আমার ফেসবুকে পরিচয় হয়। দেখতে ভাল লাগতো। তো ওই ছেলেটাকে আমি নক দেই। তো নক দেওয়ার পরে ছেলেটা আমাদের সাথে তো এরকম কথা বলতো না। যে কে না কে চিনতো না ওইজন্য কথা বলতো না। তো আস্তে, আস্তে ১ সপ্তাহ পরে একটা মেসেজ যদি দিতাম ১ সপ্তাহ তার ২ সপ্তাহ পরে আমাকে নক দিত। কারণ আসলে ছেলের যে রিলেশন ছিল সেটা আমি জানতাম না। তো এরকম করতে, করতে ৫-৬ মাস পরে হয়তোবা ছেলে আমাকে বলে, "আচ্ছা ঠিক আছে তুমি কে? তোমার নাম্বারটা দাও আমি কথা বলি।" তো একটা সময় ছেলের নাম্বারটা দেওয়ার পরে ছেলে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি ছেলের সাথে কথা বলি। তো ছেলে বলতেছে, "তুমি কি আরশি?" আমি বলি, "হ্যাঁ।" "না, কেন?" পরে বলে যে, "তুমি আরশি না হলে তো কে?" তো আমি বলি, "ওর ছোট বোন।" কারণ ছেলে জানতো যে আমার কোনো বোন নেই। তো বলছে যে, "ও তো বলছে যে ওর কোনো বোন নেই।" আমি বলছি, "না, আমি ওর খালাতো বোন লাগি।" কারণ আমি নিজে গোপন করছি এই কারণে ছেলের বয়সটা শুনে আমি ভয় পেয়ে যাই। মানে মনে হয়েছে যে অনেক বড়। তারপর আমি বাচ্চা ছিলাম তো ভয় পেয়ে যাওয়ার কারণে আমি পরিচয়টা দিই না। তো আচ্ছা বলে যে, "ঠিক আছে ও যদি আসে আমাকে ফোন দিতে বলল।" বলি, "আচ্ছা ঠিক আছে।" তো আমি আর ওকে ফোন দেই না। ফোন না দেওয়ার কারণে ও মেসেজ দিয়ে বলে যে, ঠিক আছে আমি তোমাকে কল দিছিলাম। তো তোমার বোন ধরছিল।" তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বলেন।" পরে বলে, "আচ্ছা ঠিক আছে তুমি কিসের জন্য আমার সাথে কথা বলতে চাও?" তা আপনাকে তো আমাকে ভাল লাগে ওইজন্য। ভাল লাগে বলতে আমি কি, "হ্যাঁ, আপনাকে আমার ভাল লাগে।" পরে ছেলেটা বলে কি, "তুমি কি আমাকে লাভ করো?" আমি কি, "হ্যাঁ, করি আরকি।" পরে বলে যে, "লাভ করলে তাহলে আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ বলো।" তো আমাকে এটা বলার কারণে আমিও বলে দিছি। পরে বলে, "আচ্ছা ঠিক আছে।" তো এরকম করে আমাদের রিলেশনটা চলতে একটা সময় তারে দেখা করার জন্য বলি। কারণ সে তো অনেক দূরে থাকতো, আমরা তো অনেক দূরে থাকতাম। তো বলে যে, "না, দেখা এখন কেমনে হবে? আরো দেরি হবে আরকি। দেখা করা যাবে না।" তো দেখা করা যাবে না। দেখা করতে ও ৩ ২ বছর পরে মনে হয় আসে আমার সাথে দেখা করার জন্য ঢাকাতে। আসার পরে আমি কুমিল্লাতে ছিলাম। কুমিল্লাতে থাকার কারণে আমাকে বলে যে, "যেহেতু তুমি কুমিল্লাতে আছো, ওইখান থেকে আমার যাওয়ার সমস্যা হবে না? তাহলে আমি তোমাকে নিয়ে চলো ঢাকা আসি।" তো ওর সাথে আমি কুমিল্লা থেকে আমি চাঁদপুর যাই। চাঁদপুর ও আসে। আসার পরে দিয়ে চাঁদপুর থেকে আমাকে রিসিভ করে ও নিয়ে যায় আরকি চিটাগাঙে। নেওয়ার পরে দিয়া ওইখান থেকে আমরা আবার বাসে করে ঢাকা আসি। তো আসার পরে আমি আমার ফ্রেন্ডের বাসায় উঠি। আর ওর বন্ধুর বাসায় থাকে। থাকার পরে বলতেছে যে, "আচ্ছা ঠিক আছে যেহেতু আমাদের মিট হয়নি, তুমি আসো সাভারে আসো আমরা মিট করি।" তো আমি সাভার স্মৃতিসৌধ যেটা আছে ওইটাতে যাই। ও আসে। আসার পর আমাদের দেখা সাক্ষাৎ হয়। হওয়ার পরে দিয়ে আরকি আবার পরের দিন আমরা মনে হয় উত্তরাতে দেখা করি। উত্তরা দিয়াবাড়িতে যাই। তো ওখানে ওর বন্ধুকে নিয়ে আসে, আমিও যাই।
আমি একাই যাইতাম, পরে দিয়া দেখা হয়। পরে আমার ওরে দেখে আর কি ভাল লাগে নাই, যে আরে এই তো এত লম্বা ছেলে, এটার সাথে তো আমার যায় না, আমি তো অনেক ছোট। পরে দিয়ে আর কি আমার মনে হয়েছে যে না, রিলেশনটা ব্রেকআপ করে দিই। পরে আর কি ওর মায়ায় জড়ায় যাওয়ার কারণে রিলেশনটা ব্রেকআপ করতে পারি না। তো আস্তে আস্তে আমাদের রিলেশন এরকম করে চলে। চলার পরে দিয়ে আবার আমাদের প্রায় 6-7 মাস পরে আবার দেখা হয়। তো আসে আসে দেখা হওয়ার পরে দিয়ে আবার এরকম করে যায়। তো যাওয়ার পরে আবার বলে যে আমি ওরা অনেক প্রেশার দিই যে দেখো আমাদের তো 3 বছর প্লাস হয়ে যাচ্ছে, চলো আমরা বিয়ে করি, যেহেতু আমাদের রিলেশনটা অনেক ডিপ, বিয়ে করা উচিত। পরে বলে যে দেখো আমি তো এখন স্টুডেন্ট মানুষ, আমি তোমার সাথে কিভাবে বিয়ে করবো, আর তোমাকে আমি কিভাবেই চালাবো, বা এখন তো তোমাকে আমার চালানোর কোনো ক্ষমতাই নেই। আর আমি যে তোমাকে বিয়ে করব, আমার একটা বড় ভাই আছে, ওইখানে আমার ভাই বিয়ে করে না, আমি তোমাকে কিভাবে বিয়ে করব, মানুষ কি বলবে। তো আমি ওরে এমনও বলছি, ঠিক আছে তুমি আমাকে বিয়ে করে রাইখা দাও, যে তোমরা একটা রিলেশনে আছে, বিয়ে করে রাইখা দাও, না হয় আমি আমারটা জব করে চালাচ্ছি। পরে বলে যে না, এরকম হয় না, কারণ তুমি বিয়ের পরে বলবা যে জব টব করতে পারবো না, তুমি আমার দায়িত্ব নাও। তো এই প্যারার জন্য ও আর কি আমাকে বিয়ে করতে চায় নাই। আমার মাথায় জিদ উঠলো যে যে না, এতদিন রিলেশন তারপরে যদি বিয়ে করতে না চায়, এটা কেমন কথা। তো এর মাঝে আমার সাথে যেহেতু টিকটক গ্রুপে অ্যাড ছিলাম, ওইখান থেকে একটা ছেলে আমাকে নক দেয় যে আপু আমাদের একটা গ্রুপ আছে, ওইটাতে আপনি অ্যাড হতে পারেন। আমি বলি যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে অ্যাড দেন। তো ওইখানে আমার সাথে ওর গ্রুপে মাঝে মাঝে কথা হইতো, আস্তে আস্তে পরিচয় হয়। তা আমি জিজ্ঞাসা করি কোথায় থাকেন আপনি, পরে বলে যে আমি এখানে থাকি। আমি বলি তাহলে তো অনেক দূরে থাকেন। কয়, আমি ঢাকাতে জবের জন্য আসতেছি কয়দিন আগে। আমি কই, কোথায় আসতেছেন? তো যখন বললো যে অমুক জায়গায় আসতেছি, তো দেখতেছি যে আমাদের এলাকার পাশেই আসতেছে। তো বলতেছে যে আমি তো অমুক তারিখে আসতেছি, চাইলে আমার সাথে দেখা করতে পারো। যেহেতু আমাদের এলাকার আশেপাশে, তাহলে আসেন, দেখা করতেছি। তো দেখা করি ওইটা। আমি একা দেখা করার পরে তো ওদিন আমার আমার বেস্ট ফ্রেন্ড আসার কথা ছিল। তোমার বেস্ট ফ্রেন্ডে বললাম এমন এমন একজন আসছে। বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আসো। তো ও আবার আমাদের সাথে যমুনা পর্যন্ত যায়, আমরা যমুনাতে একটা কাজ ছিল ওইটাতে যাই। তো আসার পর আমরা যমুনাতে থেকে যাই, ও আর কি বাসে চলে যায়। তারপরে যে যায়, পরে দিয়ে বলে যে আমি যা দেখতেছি ছেলেটা আমার প্রতি একটু একটু দুর্বল, কথা বলতে বলতে। তো বলতে আমি বলছি দেখো আমার একটা রিলেশন আছে। কি বলো রিলেশন আছে? আমি কি হ্যাঁ আমার একটা রিলেশন আছে, তাও 3 বছরের রিলেশন। পরে বলে ও আচ্ছা ঠিক আছে। তো তখন আর ও বলে নাই যে ও আমাকে পছন্দ করে, কারণ আমি দেখতেছি যে মেয়ে মানুষ তো আগে থেকে কিছু বুঝে যায়। তো আর কি আমি এই জন্য আগে ওরে বলে দিস। তো আর কিছু বললো না। তো এমনিতে আমি বলি যে ঠিক আছে আমরা যেহেতু একটা গ্রুপ আছি, ফ্রেন্ডশিপ থাক, আমাদের রিলেশন যেহেতু করি। আমি পরে দিয়ে বললে যে ছেলে কি করে, আমি কি ছেলে এমন এমন করে এদিকে। তো ও আর আমাকে কিছু বলে নাই, যেহেতু ওদের একই এলাকার মানুষ, ওই জন্য কয় আর কিছু বলার দরকার নেই। ওরা কয়, আচ্ছা ঠিক আছে করো, যেহেতু রিলেশন করো। আমি কই, আচ্ছা ঠিক আছে। পরে আস্তে আস্তে মাঝে মাঝে মানে আমার যে বয়ফ্রেন্ড ছিল, ও জেনে যায় যে আমার একটা ছেলের সাথে কন্টিনিউ কথা হচ্ছে। তো আমাকে বলতো তুমি কি কারোর সাথে কথা বলো, আমি বলি না। তো ও কিভাবে জানে, জেনে যায়। তো ও আমাকে বলে যে ওরে কিন্তু আমি এখন ফোন দিব। দেখো ফোন তো দিবা, সেটা তো বুঝলাম, কিন্তু ফোন দিয়ে কিন্তু গালাগালি করতে পারবো না। আমি তো জানি তুমি যে কেমন রাগী। পরে তো বলে আচ্ছা ঠিক আছে গালাগালি করবো না, তাহলে তুমি গ্রুপ করো। তো আমি গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে 3 জন আমরা অ্যাড হই। হওয়ার পরে দিয়া ও ওকে ভালোভাবে বুঝায়, দেখো ওই মেয়েটার সাথে আমার একটা রিলেশন আছে, তুমি যেহেতু জানো, তোমাকে বলছে, তাহলে তুমি কথা বলো কেন। তো বলতেছে যে কথা বলি, আমরা তো ফ্রেন্ড এই জন্য কথা বলি। কয় না আমার এটা ভাল লাগে না, তুমি কথা বলো না ওর সাথে। বলে যে আচ্ছা ঠিক আছে কথা বলবো না। আচ্ছা আজকের পর থেকে আর কথা বলার দরকার নেই। তো আমি আবার কি চালাকি করলাম যে আসলে কি তুমি আমার সাথে কথা বলবে না? বলে যে না, কেমনে কথা বলবো, তুমি যদি না চাও তো তো কথা বলা হবে না। আচ্ছা ঠিক আছে, যে তো আমরা 2 জন ফ্রেন্ড, আমাদের তো কথা বলতে সমস্যা নেই। তো আমরা আবার এই মুহূর্তে অ্যাড হয়ে কথা বলি।
ইমুতে অলরাইট, মানে হচ্ছে আপনার ওই বয়ফ্রেন্ড থাকা অবস্থায় আপনি গ্রুপে বললেন যে কথা বলবেন না, কিন্তু আপনি আবার আবার ইমোতে অ্যাড হয়ে তার সাথে কথা, মানে হ্যাঁ আপনার তো একটা ইন্টারেস্ট ছিল ওই ছেলেটার প্রতি। ইন্টারেস্ট বলতে যে আমি তো তার ফ্রেন্ড, না ফ্রেন্ড, কিন্তু আপনি বয়ফ্রেন্ড তো চাচ্ছেন না। বয়ফ্রেন্ড চাচ্ছে না, এটা তো আমার তো খারাপ লাগতে থাকে যে না এখানে আবার বয়ফ্রেন্ড না চাও আর কি আছে, আমরা তো ফ্রেন্ড, আমরা তো অন্য কিছু না। আচ্ছা। যেহেতু জানে যে আমার একটা রিলেশন আছে। কিন্তু আপনি তো আপনার বয়ফ্রেন্ডকে বারবার মিথ্যা বলছেন যে আপনি হ্যাঁ তার সাথে এটা কথা বলবেন মিথ্যে না, বলছে। তাই না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো এই মুহূর্তে কথা হইতো, তো আমি আস্তে আস্তে আর কি মনে করলাম যে না ঠিক আছে, যেহেতু ও চায় না তার সাথে আমার কথা বলার দরকার নেই। তো আস্তে আস্তে কথা বলা কমায় দিতে লাগলাম, মাঝে মাঝে অনেক মানে 1-2 মাস পর পর আর কি নক দিত যে কেমন আছো, ভালো আছো, এতটুকুই। তার সাথে আর কথা হইতো না আমার। তো আস্তে আস্তে এরকম করতে করতে একদিন আমরা একটা বিয়েতে যাই, ওইখানে আর কি আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যাই। তো আমার কিছু টাকা শর্ট পড়ে যায়। তো টাকা শর্ট পড়ে যাওয়ার সময় আমি বললাম, আমার ফ্রেন্ড বললো যে কিছু কিনতে চাচ্ছিস, তো টাকা তো নাই, কি করবি? তো আমি আর কি ওরে ফোন দিলাম যে দেখো আমার 500 টাকা লাগবে, তুমি যদি দিতে পারো আমার একটু উপকার হবে, আমি বাসায় যেয়ে দিয়ে দিব। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এটা টাকা আসার গাড়ি ভাড়া তুমি দাও, আমি তোমাকে পরে দিয়ে দিব। পরে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে আমি পাঠাচ্ছি, বিকাশ নাম্বার দাও। পরে আমি বিকাশ নাম্বার দিলাম, তো টাকাটা দিছে। তো তখন আর টাকাটা কাজে লাগেনি, তো আমি বাসায় এসে ওরে টাকাটা দিয়ে দিই। তো বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি আবার বলতেছি তুমি কি ভয় পাইছো? পরে বলে যে কেন, ওই টাকাটা যদি আবার আমি না দিই এই কারণে? পরে বলে না, টাকাটা না দিলে হয়তো বা আমি ঢাকা আসতে পারতাম না। তো আচ্ছা ঠিক আছে। তো এই আমাদের কথা শেষ হয়। তো একটা সময় আমার আর কি যে বয়ফ্রেন্ড ছিল তার সাথে আমার ব্রেকআপ হয়। তো ওই টাইমটাতে আমাকে আবার আমার ফ্রেন্ডের নক দেয় যে কি অবস্থা, ভালো আছো? আমাকে হ্যাঁ। পরে বলতেছে যে তোমার বয়ফ্রেন্ডের কি খবর? আমি বলতেছি যে এই তো ভালো আছে, তার সাথে আমার কোনো যোগাযোগ হয় না, ব্রেকআপ হয়েছে। পরে বলে কেন, আমাকে ঝগড়া হয়েছে এই জন্য ব্রেকআপ করে দিস। পরে বলে ও আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, যে আমার ফ্রেন্ড সে বলতেছে। আমি, কি বলবেন বলেন। পরে দেওয়া বলে যে আমি না তোমাকে পছন্দ করি, তুমি যদি আমার সাথে রিলেশন আসতে চাও তাহলে আমাকে বলো। তো আমি বললাম যে না দেখো, রিলেশনে তো আমি আর যাবো না, কারণ রিলেশন বহুত করছে আর ভালো লাগে না রিলেশন, এগুলো আমার প্যারা লাগে। পরে তো বলে যে আচ্ছা তাহলে কি চাও? আমি কি বলছি তাহলে দেখো, যেহেতু আমার আম্মু নাই এখন, আমার আম্মু চাইতেছে যে হয়তো কিছু করি, নাই তো বা বিয়ে করি, কারণ একা একা একটা মেয়ে থাকলে তো কেমন দেখা যায়, মানুষও খারাপ বলে। পরে তো বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে বিয়ে করব। আমি বলি আচ্ছা ঠিক আছে, সেটা কবে? পরে যে তুমি যখন চাইবা। আচ্ছা ঠিক আছে। তো এরকম করতে করতে ওর সাথে কন্টিনিউ করতেছি, দেন আমার আবার যে রিলেশন ছিল তার সাথেও আর কি কন্টিনিউ করতাম। মাঝখানে ব্রেকআপ হওয়ার পর আবার মিল হয়ে যায় আমাদের। তো আমি আবার দুইজনের সাথেই কথা বলতাম। তো দুইজনের সাথে কথা বলার পরে দিয়ে আমার যে বয়ফ্রেন্ড ছিল ও আবার আমাকে কখনো ফোনে কল দিত না। তো আমার এখানে একটা সুযোগ পেয়ে গেছি যে আমি আবার যার সাথে আমার ফ্রেন্ড ছিল ও আর কি আমাকে ফোনে কন্টিনিউ আমরা কথা বলতাম। তো আমার বয়ফ্রেন্ড আবার ধরতে পারতো না, কারণ আমি তারে 10টা বা 9টার আগে বলতাম যে দেখো আমার ঘুম আসতেছে, আমি ঘুমায় যাই, তুমিও ঘুমায় যাও। পরে বলে আচ্ছা ঠিক আছে তাহলে ঘুমায় যাও, কিন্তু আমি তো ঘুমাইতাম না, আমি ওর সাথে কথা বলতাম। তো এটা কখনো ধরতে পারি না। আমরা এরকম করে 2 মাস আর কি কথা বলি। কথা বলতে বলতে আর কি আমরা বিয়ে, এক সময় বলি যে হ্যাঁ বিয়ে করব, আরেক সময় বলি যে না করব না। তো এরকম করে আমাদের মাঝে এক সময় ঝগড়া হয়। তো ওই ছেলেটা মানে যে আমার ফ্রেন্ড ছিল ও বলতেছে দেখো এরকম করে তোর হয় না, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও সেটাও বলো, যদি না চাও সেটাও বলো। আমি বলছি আচ্ছা ঠিক আছে বিয়ে করব। তো ওর সাথে ঝগড়া হওয়ার পরে দিন আমি ওর যেখানে থাকে ও আমাকে একবার ওদের বাসাটা দেখাইছিল। তো একবার ওর ফোনটা চুরি হয়ে যায়। তো ফোন চুরি হয়ে যায়, কোনোভাবে যোগাযোগ নাই, বন্ধ বন্ধ। পরে আমি বলি যে আসলে কি হইলো, ওর ফোন তো বন্ধ থাকে না। পরে আমি না ওর যেখানে থাকতো ওই বাসাতে যাই, যাইয়া ও যে জব করতো জবে ছিল, আমি যা কাউকে পাইনি, ওর ফ্রেন্ড যে রুমমেট ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া ওরা কোথায়। পরে বলে যে ওর তো ফোনটা চুরি হয়ে গেছে, ওই জন্য আর কি ও কারোর সাথে কথা বলতে পারতেছে না। আর তোমার নাম্বারটা ওর কাছে সেভ ছিল, তার মুখস্থ ছিল না। আমি আমার একটা ফোনও দিয়ে আসি,
ফোন এটা মনে হয় পরে দেই। হ্যাঁ, ফোনটা পরে দেই। ওরে নাম্বারটা দিয়ে আসি। তো নাম্বার দেওয়ার পরে ও কল দিয়ে আসে আমাকে। আমাদের এলাকাতে আসে, আসার পরে দেখা করি। তো বলছে দেখো আমার তো এখন ফোন নাই। আমার এখনো স্যালারি হয় নাই যে আমি একটা ফোন কিনবো। তো আমার একটা ফোন ছিল, যে বাটন ফোন ছিল, ওইটা দিয়ে আসে যেটা দিয়ে কথা বললো। একটা ফোন আর একটা সিম দিয়ে আসে। তো কথা এটা দিয়ে হইতো হইতো। তো এর মাঝে আমার বয়ফ্রেন্ড এরকম কিছুই জানতো না যে আমার আরেকজনের সাথে রিলেশন হয়ে গেছে। তো এক সময় আর কি বলতেছে, মানে আমরা দেখা করতেছি, আমার ফ্রেন্ড আবার পার্লারে চুল স্ট্রেট করার জন্য যায়। যাওয়ার পরে দিয়ে বলতেছে যে তোমরাও তো যাবে, তাহলে আমিও যাব, চলো। তো আমার ফ্রেন্ড আবার পার্লারে যায়, আমি আবার ইয়েতে থাকি, নিচে ওর সাথে বসে কথা বলি। তো এরকম বলতে 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 ও, আমার ফ্রেন্ড আবার ওর বাসায় চলে যায়, আমি আবার আমার বাসায় চলে যাই। দেন ও আমাকে নামায়, অর্ধেক পথে নামায় দেয়। নামায় দেওয়ার পরে বলতেছে চলো আমরা আবার কোনো গাড়ি দিয়ে ঘুরি। মানে তো বাজে মাত্র 9টা, ধরো অনেক রাত্রে তুমি তো 12টার দিকে বাসায় গেলেও তো সমস্যা নেই, কারণ তোমার তো বাসায় কেউ নেই, তুমি গেলে কোনো কিছু বলবো না। পরে বলি যে আচ্ছা ঠিক আছে। তো একবার ও যেখানে থাকে ওইখান থেকে গাড়ি দিয়ে আমরা আবার রিটার্ন আমাদের বাসার এদিকে আসি। তখন 10টা বাজে মেবি। তো ওরে এক সময় মানে মাথায় যে কোন ভূত চেপে গেছে আমি বুঝতে পারিনি। ওরে বলতেছি যে আচ্ছা ঠিক আছে, তুমি তো বলো যে তোমার বাসায় যাওয়ার জন্য, তো চলো আমার বাসায় তো কেউ নাই, চলো আমার বাসায় যাই। পরে বলে কি বলো, সত্যি নিতে পারবা? হ্যাঁ নিতে পারবো। নিতে পারবো না কেন? হাজবেন্ড বলে নিব, বিয়ে হয়েছে এরকম কিছু বলবো আর কি। পরে বলে যে আচ্ছা ঠিক আছে চলো। তো ওরে আমার বাসার গেটের সামনে রাইখা দেন আমি আমার যে বাড়িওয়ালা আছে ওই আন্টিকে ডাইকা নিয়ে আসে যে আন্টি আমাদের তো বিয়ে হয়েছে, এখন আর কি বলবো। পরে আন্টি বলে যে বিয়ে হয়েছে তার কি, তো এখন তো জামাই তো রাস্তায় আর খাড়া করে রাখবি না, বাসায় নিয়ে আয়। তো আমি বাসায় নিয়ে আসছি। ওই দিন রাতে আমরা একসাথে থাকি। ওই দিন রাতে আসলে আমাদের কিছু হয় নাই। তো জাস্ট আমরা একসাথে ছিলাম এতটুকুই। ও বলতেছে যে আচ্ছা এখন কি করবা তাহলে? আমি কি দেখো যেহেতু আমরা এরকম কিছু হয়ে গেছে আমাদের মাঝে, আমরা একসাথে থেকে ফেলছি, এখন তো মানুষও জানে যে আমরা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু আমরা তো বিয়ে করিনি। পরে দিয়ে বলে হ্যাঁ তাও তো। আমি কই, তাহলে চলো আমরা আজকে বিয়ে করি। বলে আচ্ছা ঠিক আছে বিয়ে তো করবা, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আর যখন আমার আম্মু বাহিরে ছিল আমাকে 26,000 টাকা দিছিল, সেটা আমার বয়ফ্রেন্ডের মাধ্যমে টাকাটা আনতাম আমি, কারণ আমার তো ভোটার আইডি কার্ড ছিল না। তো ওরা আইডি কার্ড ওর দিয়ে আমাকে টাকাটা দিত, তো আমি ওর মাধ্যমে আনতাম। তো আনার ওইখান থেকে আমার মনে হয় 20,000 টাকা ছিল। তো আমার বিয়ের জন্য আমি আর কি নেই 11,000 টাকা। আমার বিয়ের টাকাটা আমি দিই। তো আমরা বিয়ের জন্য আমার ফ্রেন্ড বলি যে এমন এমন করছি, এখন কি করা যায়, এখন তো বিয়ে করতে হবে। পরে বলে যে তুই যেটা ভালো মনে করস, কারণ তোর লাইফ, তোর চয়েস। পরে এটা বলছে এখন তাহলে তো আমার তো বিয়ে তো সাক্ষী লাগবে। পরে বলে যে দেখ তোর তো আমার বেস্ট ফ্রেন্ড, আমাদের অনেক দিনের রিলেশন। আচ্ছা ঠিক আছে চল, আমি তোকে নিয়েও তো আমার একটা আশা ছিল। তারপরে ওর আন্টির বাসায় নিয়ে যায় আমাদের। ওর আম্মু আসে, ও আসে, ওর আন্টিরা ছিল। আমাদের টুকটাক আর কি বিয়ের জায়গায় হলুদ আর কি, বিয়ের সাজ এগুলো হয়। আমার হাজবেন্ডের জন্য কিছু ড্রেস নিয়ে আসে, আমার জন্য গায়ে হলুদের এগুলো নিয়ে আসে। তো গায়ে হলুদ হওয়ার সময় এটা আবার আমার বয়ফ্রেন্ডকে আমি রাত্রে জানি না যে আমরা একসাথে ছিলাম। তো দিনের বেলা ফোন দিয়ে বলছি দেখো তোমাকে আমি এত বিয়ের জন্য প্যারা দিছি, তুমি বিয়ে করো না, এখন আমি বিয়ে করে ফেলতেছি। কি বলো এগুলো? রাত্রে বলা যে তুমি অসুস্থ, তুমি ঘুমাইবা, এখন যদি এগুলা বলে, এগুলা কি ফাইজলামি করতেছো আমার সাথে? বলে দেখো ফাইজলামি করতেছি না, যা বলতেছি সিরিয়াস বলতেছি। তুমি কারে বিয়ে করবা? আমি কি কারে বিয়ে করবো? ওই যে যারে তুমি ছেড়ে দিছিলা, আমার সাথে কথা বলতে না, ওরেই বিয়ে করবো। আচ্ছা তুমি দাও তো ওরে আমার কাছে, ফোনটা দাও। পরেও কথা বলে যে দেখো ভাইয়া তুমি তো জানতা যে আমাদের রিলেশন আছে, এখন এইগুলা কি শুনতেছি যে তোমরা নাকি বিয়ে করতেছো? যে বলে হ্যাঁ আমরা তো বিয়ে করতেছি। পরে আমি বলছি যে যে ভাইয়া তুমি বিয়ে করো না, মানে আমার বয়ফ্রেন্ড বলতেছে যে ভাইয়া তুমি বিয়ে করো না, ওই মেয়ের আমি অনেক ভালোবাসি, তোমরা যদি এরকম কিছু করো আমি কিন্তু সুইসাইড করে তোমাদের ফাঁসাই দিব।
বলতেছে ভাই দেখো এখন আমার তো কিছু করার নাই, মেয়ে যদি আমাকে বিয়ে করতে চায় আমিও বিয়ে করবো, এখন আমি কেন করবো না। ওরা এরকম করতে আমরা আর কি সকালে আসি, ওই ছেলে আমাদের সারা দিন বোঝায়, আমারও অনেক বোঝায় যে দেখো এটা কি করতেছো, তোমার সাথে তো আমার রিলেশন ছিল, আচ্ছা তুমি যাই করছো করছো, তোমরা একসাথে ছিলা, যা করছো করছো, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি বিয়েটা করো না। তুমি আমার এখন বললাম আমি এখন আসতেছি, আমি তোমাকে আজকেই বিয়ে করবো। আবার আমি চিন্তা করলাম না, যার সাথে একটা রাত ছিলাম, কিছু না হলেও তো মানুষ জানে যে এখন আমরা হাজবেন্ড ওয়াইফ, এখন বিয়ে না করলে এটা আবার কেমন দেখা যায়। পরে বলে না থাক ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, তুমি বিয়েটা করো না। পরে আমি বলি না আমি বিয়ে করবোই। তো দেখো এরকম করে আমার জীবনটা নষ্ট করো না, তুমি বিয়েটা করোই না। তো না ভাই তুমি যা বুঝাও আমারে বুঝাও, আমার বিয়ে করতেই হইব, কারণ তুমি আমার, তোমার আমি অনেক প্যারা দিচ্ছি যে বিয়ে করো বিয়ে করো, যাই বলতাম যে ঝগড়া করে ব্রেকআপ করে দিতা, এরকম ছিল, এই জন্য আমার অনেক রাগ হয়েছে, এখন আমি বিয়ে করে ফেলবো। পরে যে বিয়ের জন্য আন্টিদের বাসায় যাই, মানে আমার ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডের বাসায় যাই প্রথম, যাওয়ার পর আমার যে হাজবেন্ড ছিল তার সাথে খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া হওয়ার পরে বিয়ের যে বেস্ট ফ্রেন্ড যে ছিল ওর শাড়ি একটা নিয়ে বিয়ের জন্য, তো শাড়ি নেওয়ার পরে ওর আন্টির বাসায় আমরা যাই, তারপর গায়ে হলুদ হয়, টুকটাক আর কি আমার বলে নাচার জন্য, তাই না আমি নাচি। এখন মনে কষ্ট থাকলেও তো এখন দেখা যাচ্ছে এটা লাইফের ইম্পর্টেন্ট একটা দিন, এটাতে তো হ্যাপি থাকতে হবে। তো আর কি নাচানাচি শেষের দিকে আমরা আর কি পার্লারে যাই সাজার জন্য। পুরা প্যারা দিতেছে যে না তুমি বিয়ে করবা না, হে সুইসাইড করবে, আমার ঘুমের ওষুধ আইনাও দেখাচ্ছে যে দেখো আমি খেয়ে ঘুমা মরে যাবো এইসব আর কি। তো আমি আমি আমার ফ্রেন্ড বললাম যে দেখ মনে মনে বলতেছে আরে দূর কিছু হইব না তুই কর। পরে তো আমি বিয়েটা করি, করার পরে দিয়ে ওই দিন আর কি দেখা যাচ্ছে যে অনেক, মানে রবিবার ছিল তো কাজী অফিস টফিস এগুলো সব বন্ধ ছিল। এখন বিয়েটা রাত্রে 9টা 10টা বেজে যেতেছে, তো কোনো কাজী অফিস খোলা পাচ্ছি না। তো আমার ফ্রেন্ড বলতেছে তাহলে তোরা কালকেই কর। বলি এটা আবার কেমন কথা, কালকে বিয়ে করব, আজকে সব সাইজা মাইজা কালকে করব। পরে যে কোনো ভাবে একটা খোলা পেয়েছি, ওইখানে আবার বিয়ের কাবিননামা নিয়ে বা কাগজ, মানে বিয়েতে যা টাকা পয়সা লাগে ওগুলা নিয়ে ঝামেলা হচ্ছে। ওনারা আর কি চাচ্ছে বেশি, আমরা একটু কমে চাচ্ছি। তো এরকম করে তারপরে যে ঝামেলা, এখানে এক ঝামেলা, আর আমার হাজবেন্ডের যে কাগজপত্র ছিল বা আমার কাগজপত্র ছিল এগুলো আমাদের ঠিক ছিল না। আমার হাজবেন্ড কাগজপত্র চিটাগাং থেকে আনতে হয়েছে, আয়না দেন আর কি সবকিছু ছাপায় আনছে না, ও আস্তে আস্তে আবার দেরি হয়েছে। এখানে আন্টিরা অনেক রেগে যাইতেছে যে এখন বের হয়েছি আমরা, কখন বের হয়েছি, এতক্ষণ কি রাস্তায় রাস্তায় ঘুরবো। তো আন্টিরা চলে যায়, আমার বেস্ট ফ্রেন্ড তার আম্মু থাকে আর কি বিয়ের দিন। তো এখানে আবার আবার কাজে আবার আমার কাগজ নিয়ে ঝামেলা করতেছে যে আপনার তো কাগজপত্র ঠিক নাই, তাহলে আপনার বিয়ে কিভাবে হবে। আমরা বলতেছি যে কাগজপত্র এটাই সব ঠিক আছে, এটা ছাড়া আর কোনো কাগজপত্র নেই। ওরা বলে যে আচ্ছা যদি হয় তাহলে তো হবে, না হলে আবার আমাদেরকে সবকিছু ঠিকঠাক ভাবে আইনা দেওয়া যাইতে হবে। তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে, দেখেন যদি হয় তাহলে আর কি, তো হলো, না হলে আমরা আবার সব ঠিক করে এনে দিয়ে যাব। তো এখানে কাজ বিয়ে টিয়ে হয়, কাজী অফিসে দেয়া 6,000 5 লাখ টাকা কাবিন টাবিন দিয়ে বিয়ে হয়। তো বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আর কি যা হওয়ার হয়। তো 2 দিন পরে মনে আমার যে বয়ফ্রেন্ড ছিল তার সাথে আমার যোগাযোগ হয়। সে বলতেছে দেখো এগুলা তো ঠিক করলা না, তুমি আমাকে অনেক কষ্ট দিলা, তুমিও তো ঠিক করো নাই, যখন আমি তোমাকে চাইছি তখন তো তুমি আমারে চাও নাই, এখন তুমি আমার চাইলে কি হবে, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আর আমি কইরাও ফেলছি, কিছু করার নেই। কই দেখো তুমি যদি চাও তাহলে আমরা আর কি বিয়ে করতে পারি, তুমি চাইলে এখন চলে আসতে পারো। কি দেখো ভাই বিয়ে তো মানুষের একবারই হয়, 10 বার তো আর হয় না, তুমি চাইলে আর কিছু করার নাই আমার। পরে বলে না দেখো, তো এরকম করতে হতে আমিও না কেমন জানি ইমোশনাল হয়ে যায় ওর প্রতি, যে আসলে কাজটা কি করলাম, তো ঠিক করিনি, আমি তো ওরে ভালোবাসি না, আমি তো ওরে ভালোবাসি। পরে তা তো অনেক কষ্ট লাগতেছে, আমার অবস্থা পুরোই খারাপ ছিল, যে না পারতেছি সংসার করতে, না পারতেছি ওর সাথে আর কি চলে যাইতে। পরে দিয়ে আর কি বিয়ের 5-15 দিনের মাথায় ও ঢাকা আসে, যে আসো আমাদের আমার সাথে একবার দেখা করো। তো এখন আমার হাজবেন্ডের জবে গেছে, তো ওই দিন কিভাবে জানি আমার হাজবেন্ড আবার চলে আসে, যে তুমি কোথায় যাইতেছো। আমি বলতেছি দেখো আমার একটু ফকিতের বাসায় যাওয়া লাগবে,
তুমি থাকো। পরে বলে না, এরকম এটা আবার কেমন কথা, তুমি একা যাবে কেন, আমিও তো যাবো। পরে বলে না তুমি থাকো আমি যাই। আমার হাজবেন্ড হয়তো বা কিছু বুঝতে পারছে। পরে দিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আমি গেলাম, তো ওরে আবার ফোন দিতেছে। তো ফোন দিলে বলে যে আমি অমুক জায়গায় আসি, তুমি আসো। পরে আমরা যাই, যাওয়ার পরে মিট করি। এখন ও আমাকে ধরছে যে চল আমরা বিয়ে করব। কি বিয়ে করবা মানে? কহ আজকে আমরা বিয়ে করব, বিয়ে না করলে হইবই না, তুমি ওরে সারবার দেন আমরা বিয়ে করবো। কই না ভাই, বিয়ে টিয়ে করা যাবে না, এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন আবার কিভাবে তোমার বিয়ে করবো, এখন একটা বিয়ে ছাড়তে হলো তো সময় লাগে। পরে বলে না বিয়ে করবো। আমাকে দেখো তুমি তোমার রাস্তা ধরে যাও, জাস্ট মিট করতে চাইছো, মিট করলাম, এখন তুমি চলে যাও। পরে বলে যে আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি, ভালো থেকো। তো ওর সাথে আমার 3 মাস কন্টিনিউ কথা হয়। তো ও অনেক পাগলামি করতে দেখে ফার্স্টে আমার হাজবেন্ড বলতো ঠিক আছে যেহেতু একটা রিলেশন ছিল, তুমি ওর সাথে কথা বলো, কয়েকদিন কথা বলো, দেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি আবার এখানে আরেকটা সুযোগ পাইলাম। তো আমি আবার আমার হাজবেন্ডের সাথে থাইকা দেখা যাচ্ছে আমরা একসাথে শুয়ে আছি, এখানেও আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। তো এগুলো আর কি ওর মাইন্ডে লাগতেছিল। তো কয়েকদিন পরে, প্রায় 2 মাস পরে দেখতেছে যে না আমরা কথা বলা বন্ধ করতেছি না, তখন প্রচুর পরিমাণে ঝগড়া লাগলো। আমি রাতে, আমরা কথা বলতেছিলাম গ্রুপ কলে, আমি আমার বেস্ট ফ্রেন্ড আর আমার যে বয়ফ্রেন্ড ছিল সে, আর তারা ভাই বোন, মানে তারা দুইজনে দুইজনকে ভাই বোন বানিয়ে ফেলছিল আর কি, এখনো বর্তমানে আছে। তো বলতেছে যে তোর হাজবেন্ড শুনলে মনে মনে বলবে তুই চলে যা। আমি বলছি যে না ঠিক আছে কিছু বলবো না, কথা বল। তো এটা আমার হাজবেন্ড ঘুমে থেকে যায় না ফেলে, যায় না ফেলার পরে তার আগে হয়েছে কি যে আমার বেস্ট ফ্রেন্ড আর কি আমার হাজবেন্ডকে প্রচুর ভালো জানতো, যে এমন একটা জামাই আর কি হয় না। তো আমার বেস্ট ফ্রেন্ড আমার হাজবেন্ডকে বলতেছে যে কি ভাই, আপনার বউ আপনার সাথে শুয়ে অন্য ছেলের সাথে কথা বলে, সেটাকে আপনার চোখে দেখেন না? তো এটা আমার হাজবেন্ড আরো প্রচুর মাইন্ডে লাগছে। তো এরকম কিছু আর কি, তখন ভিডিও কলে কথা বলতে বলতে তো আমার প্রচুর ঝগড়া লাগার পরে বললো যে ওদের, আমার মানে মনে করতেছি যে ফাজলামি করতেছে আমার সাথে, ঝগড়া না করে ফাজলামি করতেছে। তো আমার হাতে পায়ে তো আমার ওড়না দিয়ে বাঁধার পরে ওদেরকে ভিডিও কলে দেয়, আমার যে বয়ফ্রেন্ড ছিল তারে আর আমার বেস্ট ফ্রেন্ডে। তো ভিডিও কল দিয়ে দেখায় যে এখন ওরে আমি ইচ্ছা মতন মারবো, দেন ওরে আমি মাইরা ফেলবো, তোমরা পারলে কিছু করো। তো এরকম ধরে মারধর করে, গলা টিপা ধরে আমারে, তারপর আমার ফোনটা ওয়াসার দিয়ে ভাইঙা ফেলে। তারপর আমার ফোন ছিল না, তেন আমার আম্মু প্রচুর পরিমাণে পাগল হয়ে যায় যে আমার মেয়ের কি হয়েছে। তখন আমার আম্মু জানতো যে আমার বিয়ে হয়েছে, আমরা বিয়ে করছি। তো পাগল হয়ে যায়, এখন আমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারে না। কিভাবে কিভাবে জানি আমার ফুফুদের সাথে আমার আম্মু যোগাযোগ করে, করার পর আমি আমার ফুফুদের বাসায় যাই। যাওয়ার পরে আমি আমার আম্মু যে নাম্বার থেকে কথা বলতো ওনাদের সাথে, আমি নাম্বারটা নিয়ে আসা আমার পাশে যে রুমে যে ছিল ওনাদের ফোন আর কি অ্যাড করি। তো আর কি মাঝে মাঝে আম্মুর সাথে কথা বলতাম। তখন আর কি আমাদের মার্চে বিয়ে হয়, তো মার্চে 7 তারিখে হয়। তো লকডাউন আর কি ওই মাসে 23-26 তারিখে মনে হয় পড়ে যায়, সেটা আর কি সঠিক খেয়াল নেই। তো পড়ে যাওয়ার পরে আমরা আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ আমার হাজবেন্ড এতটা টেনশনে ছিল আমার এই ব্যাপারগুলো নিয়ে, সে আর কি চাকরি করতে পারতো না। যে কাজে গেল মনে করতো যে আমি মনে হয় কারোর সাথে কথা বলতেছি, ওর সাথে চলে যাবো, এরকম কিছু। এই পাড়ার কারণে ও বাসায় এসব পড়ার কারণে ওর আর কি 2-3 দিন চাকরিতে না যাওয়ার কারণে চাকরি চলে যায়। তেন আমরা অনেক আর্থিক অবস্থা ভাবে খারাপ অবস্থা হয়ে যায়। লকডাউন আর কি মানুষে যেটা দিত ওইটা খাইয়ে আর কি চলতাম। এর মাঝে আমার আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কোনো যোগাযোগ ছিল না মাঝখানে। আমার বিয়ের পর আর কি তার সাথে আর কি একটু ঝামেলা হওয়ার কারণে তার সাথে যোগাযোগ ছিল না, এই আর কি। তারপরে দিয়ে আমার হাজবেন্ড লকডাউনের ভিতরে আর কি কিভাবে আর কি কি করবে, সংসার পেট তো চালাতে হবে, অনেক জায়গায় চাকরি খুঁজে পায় না। তো শেষমেশ একটা ব্যবসা করতে চাইছিল। ওর বোন আর কি কোনো রকম ভাবে একটা মানে কিছু টাকা দিছিল আমাদেরকে, বলে এটা তোমরা কিছু করো বা না তো কিছু খাও। তো ও বাঙ্গির ব্যবসা করার চেষ্টা করছিল। দেখা যাচ্ছে যেই টাকা ও কিনে ওইটা থেকে কোনো টাকা লাভ আসতো না। তো এরকম করে আর কি হয় না। তো পুরাই আর কি 4-5 দিন করার পরে বাসায় বসা যায়।
বাসায় বসে যাওয়ার পরে আর কি এখন আমরা কিভাবে চলবো, কোন রকম আর কি মানুষের যেটা দিত ওইটা দিয়ে চলতাম। তখন আর কি খুবই সুখে ছিলাম, মানে ওইটা মনে করতাম যে আমার হাজবেন্ড আমার দুনিয়া ছিল, যে আমার এর চেয়ে বেশি সুখ আর কিছু লাগতো না যদি এরকম থাকে। আমার অনেক কিছু হেল্প করতো, কাজে যে কোনো কাজ করতে গেলে আমাকে হেল্প করতো, আমার সাথে যাইয়া দাঁড়ায় থাকতো। মানুষে বলতো যে এটা এই ছেলে তো বউ পাগল, এটা কেমনে হয়। পরে দিয়ে এরকম করতে করতে 3 মাস পরে দেন আমি আবার কনসেপ্ট করে ফেলি। একটা বাচ্চা কিভাবে জানি নষ্ট হয়ে যায় সেটা আমরা জানতাম না। তো এটা নষ্ট হওয়ার পরে আমরা আর কি 2 মাস পরে মানে আবার কনসেপ্ট করি। তো এরকম করে বলতেছি আমাদের ঝগড়া হইতেছে। আমার হাজবেন্ড যে টাকা পয়সা পাইতো ওগুলো আর কি লুকায় রাখতো। তো এটা আমার মাইন্ডে লাগে যে আমি তো তোমার বউ, এটা লুকায় রাখার কি আছে। এটা আমার কাছে তো লুকায় রাখার কোনো কিছুই নেই। পরে দেয়া ও আর কি কিছু বলতো না, তো এটা নিয়ে আমি অনেক ঝামেলা করি। তোর বোনরে ফোন দিয়ে বলি যে আপু আপনার ভাই এরকম এরকম করে, এখন কি করবো বলেন। আর আমি এখন 1.5 মাসের প্রেগনেন্ট। পরে ওর বোন বলতেছে যে এগুলা কোন ধরনের কথা, তোমার এখন আমরা বাসায় মাইনা নেই নেই কিছু নেই নেই, এখন যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও এটার কোনো কথা হইলো। কি দেখেন আপু, প্রেগনেন্ট তো আমি আর ইচ্ছা করে হই নাই। যে জোরে কথা বলতে হবে। 3 মাস যখন বয়স বাচ্চার, মানে পেটে যখন 3 মাস, তখন আর কি আমাদের একটু ঝামেলা হয়। তো ও এখানে যে জবটা করতো, তো ওখানে ওর বোন ফোন দেয়, ফোন দিয়ে ওর একটা চিটাগাঙে জব ঠিক করে দেয়। তো ওইটা আবার আমার ভাল লাগেনি, যে চিটাগাং যাব, ওইখানে আবার কিভাবে কি আমার, মানে এখানে তো কেউ নাই আমার, আমি কারে চিনবো বা কি করব। তখন ও যায়, আমারে বললো যে আচ্ছা ঠিক আছে আমি যাই দেখি, যাইলেই তার জব হয়ে যাচ্ছে না, আমি যাই দেখি। তো আমার কাছ থেকে আর কি টাকা নিয়ে যায়, আমি অনেকভাবে দিতে চাই নাই যে না যাওয়ার দরকার নেই। পরে বলে দেখো আমি যাই আবার চলে আসতেছি, তো এটা বলে যায়। তো আমি আর পরে ফোন দিয়ে বলি যে ঠিক আছে কি হয়েছে, কি খবর, জব কি হয়েছে তোমার। পরে বলে হ্যাঁ আমার তো জব হয়ে গেছে, এখন আমি 1-2 মাস করি, করার পরে বাসা নেব, নিয়ে দেন তোমাকে নিয়ে আসবো। আমি বলি আচ্ছা এটা কেমন কথা, আমি এখানে এই অসুস্থ অবস্থায় একা একা থাকবো, এটা তো আমার ভালো লাগতেছে না। পরে দেখো আমার কিছু করার নাই, তুমি একা একা থাকবা কি করবা, এখন তো আমার তো জব করতে হবে, কিছু করার নাই, তুমি থাকো আমি নিয়ে আসবো তোমার। আমার তো অনেক রাগ হয়ে গেছে, আমি ওর বোনকে ফোন দিছি যে আপনি এটা কি করলেন, আপনার কি আমি বলছিলাম যে জব টব ঠিক করে দেন, ও তো এখানে জব করতেছিল। পরে দিয়ে বলে যে সারা জীবন কি আমার ভাই ঢাকা পড়ে থাকবো, আমার ভাই তো এখানে আসা লাগবে না, বাড়িতে আসবে না। আপনি বাড়িতে নেন, ঠিক আছে বাড়িতে নেওয়ার তো আমার কোনো সমস্যা নেই, তো এখানেও ভাড়া থাকতেছি ওখানেও তো ভাড়াই থাকতে হবে, একই তো। ওরে বলে যে না ঠিক আছে এখানে থাকো, যাই করো, আমার ভাই এখানেই জব করবে, থাক আমার ভাই এখানে থাক, তোমার যদি মন চায় তা আসো, না মন চাইলে নেই। আপনার ভাই যে গেছে আমার তো বাজার সাথে কিছু কইরা দেওয়া যায় না, বা কোনো টাকা পয়সাও দেওয়া যায় না। আমার ভাই তো বলছে যে টাকা পয়সা দিয়ে গেছে, আপনার ভাইটা ভালো করে জিগান যে টাকা পয়সা দিছে কিনা। পরে দেওয়ার ভাই 2-3 দিন পরে হয়তো আবার আসে, আয়সা বলতেছে যে আমি তোমার রাখবো না। আমি কি রাখবো না মানে কি, এখন একটা বাচ্চা 3 মাস পেটে আসছে, এখন রাখবো না এটা কি বললে হয় নাকি। পরে বলে যে এখন বাচ্চা নষ্ট করে ফেল। এটা কোন ধরনের কথা, এখন আমি কি বাচ্চা নষ্ট করতে পারবো নাকি। হ্যাঁ পারবা, 3 মাস হলে কিছু হয় না। আমি কই তার আগে যে আমি চাইছি তখন আমাকে নিষেধ করছো কেন। তো নিষেধ করছি, এখন আর আমার লাগবো না বাচ্চা, আমি আমি তোমার আমার ফ্যামিলিতে নিতে পারবো না, আর আমার এই বাচ্চাও চাই না। কই বাচ্চা চাও না, এখন কি তুমি আমার মারার কথা বলতেছো নাকি, এখন কি কোনো জায়গায় বাচ্চা নষ্ট করবে না, 3 মাস হয়ে গেছে। ওরা বলে যে যাই করো না করো আমার কিছু দেখার বিষয় না, আমি তোমার আমার সংসারে নিতে চাই না, বা আমার ফ্যামিলি তোমার চায় না। তো তোমার ফ্যামিলিতে আছে কেটাই যে চায় না। পরে বলে যেই আছে আমার কেউ আর কি তোমার নিবে না, তোমার কেউ পছন্দ করে না। এটা কোন ধরনের কথা, কেউ পছন্দ করে না এগুলো দেখা তো বিয়ে করো নাই, বিয়ে তো করছো আমার দেখা। তখন ভালো মনে হয়েছে এই জন্য বিয়ে করছি, এখন আমার তোমার ভালো মনে হয় না বা ভালো লাগে না, এই জন্য বিয়ে করতে চাই না। আমি কি দেখো এগুলা ঠিক না, তুমি এখানে জবটা করো এখানেই থাকো। ওরা বলে না তোরে ছাড়তে রাজি আছে, তাও আমি এখানে জব করবো না, আমার এখানে ভাল লাগে না। ভাল লাগে না এটা আবার কেমন কথা, বিয়ে তো করার আগে বলছো যে 3 বছরের আগে বাড়িতে যাবা না। এটা কি তোর আমি কইয়া বিয়ে করছি যে 3 বছরের আগে আমি যাবো না, আমাকে অবশ্যই করছো, কারণ তোমার ফ্যামিলি মানবে না বলছো 3 বছরের আগে, ওই জন্য আমি আর কি 3 বছরের এখানেই থাকতে চাইতেছি। তুই থাকলে থাক, না থাকলে নাই, আমি তোরা আমার ফ্যামিলিতে নিব না, আর কিছু করার নাই আমার। তো আমাদের যে বাড়িওয়ালা আছে উনি আবার একটু বিচার টিচার করে, তো আমি ওনারে বলতেছি যে আঙ্কেল
ও তো এখন বলতেছে এখান থেকে রুম ছেড়ে চলে যাবে। পরে বলে এটা কোন ধরনের কথা যে রুমে বাসায় উঠছো 3 মাস হয় নাই, এখন যদি বাসা থেকে ছেড়ে চলে যাও তখন তো আমার বাসার বদনাম হবে যে এখন ভাড়াটিয়া উঠছে, বাসায় হয়তো বা কোনো সমস্যা আছে ওই জন্য চলে যাচ্ছে। আঙ্কেল এখন আমি কি করতে পারি, আমার এখন 3 মাস বাচ্চা পেটে বয়স। তো ও বলতেছে যে আমাকে ছেড়ে দিবে। পরে দেখে আমার হাজবেন্ডের ডাকে ডাইকা বিচার টিচার করে বলে যে যে এই যে আঙ্কেল ও এগুলো এগুলো করছে আমার সাথে, তো আঙ্কেলটা আমাকে আমাকে পুরো দোষ দিস যে তোরই তো দোষ, তোর দোষ ছাড়া তো আর এরকম করতেছে না। আঙ্কেল ঠিক আছে আমি দোষ করছি মাইনা নিছি, কিন্তু আমি তো তার কাছে ক্ষমা চাইছি যে ঠিক আছে আমি তোমার ভুল করছি ওই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি চাইলে হয় সংসার করো, না চাইলে আমাকে ছাইড়া দিতে পারো। তো বলছে তখন সংসার করবে, কিন্তু এখন এগুলা বলার তো কোনো মানে হয় না। এত মাস সংসার কইরা বাচ্চা একটা পেটে আছে। পরে যে আঙ্কেল ওরে বুঝায় বুঝায় বললো, তো আঙ্কেল বলছে যে আমার বোনরে যদি সরি বলে তাহলে আর কি আমি ওর সাথে সংসার করব যদি আমার বোন চায়। না আমি বলতেছি এইটা তোমার বোন কি বিয়ে করছিল না তুমি করছো, বিয়ে করছো দেন তুমি খাওয়াবে না তোমার বোন খাওয়াবে। পরে বলে আমি এত কিছু জানি না, তুমি আমার বোনরে সরি বল। পরে আচ্ছা আমি ফোন দিয়ে বলছি আফা ঠিক আছে আমি যা বলছি আমাকে ক্ষমা করে দিয়েন, নেক্সট টাইম আর এরকম কিছু বলবো না। পরে বলে আচ্ছা ঠিক আছে আমি এত কিছু জানি না, তোমারটা তোমাদেরটা তোমরা বুঝো গা। আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি জানেন না আর কি করে। তো এই ব্যাপার নিয়ে আমাদের বাড়িওয়ালা আমার ননাসের সাথে কথা বলছে। তো আমার ননাসে বলছে আমার বাড়িওয়ালার কাছে অনেক কিছু, তো আমার বাড়িওয়ালা বলতেছে যে যাই হোক ছোট বোনের মতন মাফ করে দেন, আর কি করবেন, কিছু তো করার নেই। তো ও চট্টগ্রাম চলে যায়, তো যাওয়ার পরে বাসা নেওয়ার পর আমি যাই, তখন আমার আর কি 4 মাস প্রেগনেন্ট। 4 মাস প্রেগনেন্ট যাওয়ার পর আমার আর কি একা একা না ভাল লাগতেছিল না, কারণ আমি একটা ঘরের ভিতরে বন্দি হয়ে থাকতাম। আমি ওদের সাথে ভাষা বুঝতাম না, কারোর সাথে কথা বলতে পারতাম না, আর কেউ কারোর সাথে কথা বলতো না। যে ভালো কথা বললো মনে হইতো যে আমার কাছে অথবা তারা আমার কিছু বলতেছে খারাপ কিছু এরকম, কারণ তাদের কথা তো বুঝতাম না আমি। তো এরকম 15 দিন থাকি, তো 15 দিন থাকতে থাকতে আমার অনেক মানে ফাফল লাগে যাইতেছিল। এমনিতে তো একে প্রেগনেন্ট, তারপরে হচ্ছে বাসায় এমন একটা বাসায় ভাড়া নিছে, ওখানে ছাগল গরু সব পাললাম, ওইসব স্মেল নিতে পারতাম না তখন। তো আমি চলে আসি, ঝগড়া করি, মোট কথা চলে আসে যে আমাকে গাড়িতে উঠাই দিছে যে তুমি চলে যাও, আমার এখানে থাকা লাগবে না। তো আমি চলে আসার পরে আর কি কথাবার্তা হয়। তখন আর কি যখন জব করতেছিল তখন 5,000 টাকা মনে হয় আমাকে দিছিল খরচ হিসাবে। তো এরকম করে 2-3 মাস মনে 2 মাস না 2 মাসে জব করে, জব করার পরে ঢাকা আসে। আসার পরে আমার একদিন মানে আমার আম্মু আর কি বিদেশ থেকে টাকা পাঠাইছে, যে ওর আইডি যেটা ছিল ওইটাতে টাকা পাঠাইছে, ওটা দেওয়ার জন্য আসছিল। ওই দিন আর কি রাত্রে গাড়িতে ওইটা যাওয়ার কথা ছিল আর যাইতে পারে নাই। তো আমি অনেক আর কি কান্নাকাটি করি, দেখো আমার এখানে একা ভাল লাগে না, কি করব। পরে বলে যে কি করবা তাহলে, আর কিছু করার নেই, তোমার তো আমি এখানে নিয়েছি, তুমি থাকতে পারো না। থাকতে পারি না, আমি কিভাবে থাকবো, আমি তো এখানে মানুষের সাথে চলে অভ্যাস, আমার এখানে সবাই চিনা আছে, ওইখানে তোমার কারো চিনা নেই। পরে বলে যে আমার আর কিছু করার নেই। আমি কি, তাহলে তুমি এখানে একটা জব নাও। পরে বলে যে না জব নিব না। তো এরকম করতে 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 একটা জব খোঁজে, মানে একটা জবের অফার আসে। না তার আগে বলছে না, আমার ননাস আবার আমাকে ফোন দিছে যে তার শাশুড়ি বাসায় নাই, যে তো প্রেগনেন্ট, তো আমার কাছে কিছুদিন এসে রাইখা যাও। তো আমার হাজবেন্ড আবার আমাকে নিয়ে ওর বাসায় রাখে। তো আমার ননাসে আর কি ভালোই আর কি আপ্যায়ন করলো, ভালোভাবে রাখলো, ডাক্তার টাক্তার দেখাইলো যে আমার যা সমস্যা ছিল। তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তো আমার শাশুড়ি আসতেছে, মানে ওনার শাশুড়ি একটু অন্য টাইপের, তো মানে ওনার সাথে ঝামেলা হইব ওই জন্য। তা আমি বলতেছে যে তো আপনার শাশুড়ি আসতেছে, আমি এত চাইতেছি না যে আপনার ঝামেলা হোক। তা আমি আবার চলে আসি, চলে আসার দিন আমি বলছি যে আমি একা যাব। তারপর আপনার আমাকে সকালে গাড়িতে উঠাই দেন, রাত্রে সন্ধ্যা 3টা 4টার দিকে, এত দূর থেকে আমি রাত্রে কয়টায় নামবো তাহলে। পরে তো বলে যে তাহলে তো আজকে রাত থেকে কালকে যাবো, তাহলে তো আমার তো শাশুড়ি আসতেছে, তো আমি কিভাবে থাকবো। তো ওনারা আর কি এটা না দিয়ে আমাকে বলে তাহলে তুমি চলে যাও। কিন্তু আমি চলে যাইতে পারবো না একা একা, আপনার ভাইরা বলে নিয়ে দিয়ে আসতে। পরে বলে যে আমার ভাই তো যাইবো না। তা আমি ওরা বলছি তা তুমি নিয়ে আমারে দিয়ে আসো, কারণ আমি যাবো না। এরকম করতে হতে এক পর্যায়ে আমার ঝগড়া হয়েছে। তো আমি বলছি যে এখন কিন্তু আমি সুইসাইড করবো, আমি কিন্তু ভালো লাগতেছে না, মরে যাবো। পরে আমি এরকম কইরা রান্না করে চলে যাই। তো ও মনে করছে যে আসলে যদি আমি কিছু কইরা ফেলি, তো আমাকে ধরছে, ধরা আসে
মানে থাপড় টাপড় দেয়। দেওয়ার পরে আবার একটু বকাবাধ্য হয়। হওয়ার পরে ও খাটে যে গ্রিল গুলা থাকে না লোহার খাটের, ওগুলোর উপর আবার আমার ধাক্কা দেয়া ফালায় দেয়। ওর বোন আবার ওই খাটের উপর বসে থেকে বলতেছে যে ওরে মারিস না, ওর যে বাচ্চা পেটে ওইটা সমস্যা হবে। এখন দেখা যাচ্ছে 5 মাস বাচ্চা যদি কিছু হয়ে যায় ও মারা যাইতে পারে। তো ওইটা ও না শুনে আমাকে গলা টিপে ধরছে। ধরার পরে আমি আবার একা একা রাস্তাতে বের হয়ে গেছি। তো ও আবার আমার পিছে পিছে আসছে। আয়সা বলছে যে দেখো তুমি যাও, আমি এখানে চাকরি কইরা দিন তোমার, আমি আমার বোনের কাছে আইনা রাখবো, এখানে বাসা নিয়ে দিব। তা আমি বলছি না, আমি যাইতাম না। তো না যাওয়ার কারণে আমি আবার মারধর করছে, ওইটা আমার অনেক রাগ হয়ে গেছে। তো আমি আবার থানাতে চলে যাই, যাই বলি যে আপা এরকম এরকম ও আমারে ছাড়তে চাচ্ছে, দেন আমি ওরে ছাড়তে চাইতেছি। তো বলতেছে যে এখন বাচ্চা পেটে এরকম তো সারাসারি হইব না, আর যে দেখো ভাই তোমার তো একটু স্যাক্রিফাইস করে চলতে হবে, কারণ ও প্রেগনেন্ট। এখন অনেক এই মুহূর্তে মানুষের এরকম সমস্যা থাকে, মানুষের রাগ জিতেটা হয়ে থাকে, তোমার একটু মানায় নিতে হবে। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি মানায় নিব। তো ওইখান থেকে আমাদের একটু মীমাংসা হয়ে যায়। তো আসি, আসার পরে আমার বলে ঠিক আছে তুমি যাও গা। এখনো আমাকে মানে থানা থেকে এসেও বলতেছে তুমি একাই যাও। তো আমার আরো রাগ হয়ে গেছে যে আমি চলতে রিস্কা থেকে লাভ দিতে চাইছি। তো ওইখানে আর কি আমাকে ধইরা ফেলে, ধইরা অনেক থাপ্পড় টাপ্পড় দিয়ে বলে যে তুই যাইলে যা, না যাইলে থাক, আমি এখানে থাক, আমি যাবো না। পরে তো ও আর কি আমার রাস্তায় রাইখা চলে যায়। তা আমি আবার জায়গাতেই খাড়ায় রয়েছি, কারণ আমি জানি যে আমরা একলা এখানে ছেড়ে যাইবো না। তা খাড়ায় রয়েছি প্রায় 20 মিনিট পরে হাইটা আমার ফোন দিয়া বলে যে কই তুমি। আমি তো ওই জায়গায় খাড়ায় রয়েছি। আসলে খাড়ায় রয়েছো? আমি কে হক, আমিও তো ওদিকেই আছি। কই আপনি? পরে দিয়ে বলে যে এই যে মুখ জায়গায়। তো আইসা আর কি যে রাস্তার সার্জেন্ট গুলা থাকে না, ওনারা আবার আবার একটু বুঝাইতেছে যে দেখো এরকম করো না, তোমাদের এখন বয়স কম, তোমরা এরকম করতেছো, হয়তো বা পরে ঠিক হয়ে যাবে। আর এখন বাচ্চা পেটে মেয়েটার সাথে এরকম করো না, যা বলে শোনো, শুনে যাও। তো আচ্ছা ঠিক আছে এরকম কইরা ও ঢাকা চলে আমার সাথে আসার পরে চাকরি নেয়। নেওয়ার পরে তাও অনেক দূরে চাকরি নেয়। তো চাকরি 2 মাস করতে করতে 3 মাসের মাথায় তোর পায়ে রড ঢুকে যায়। রড ঢোকার পরে দিয়ে ও আর কি চাকরি করতে পারে না। তো বাসায় আসার পরে ডাক্তার টাক্তার দেখানোর পরে বাসায় থাকতে থাকতে ও বলতেছে যে দেখো আমার এখানে ভালো লাগে না, আমি চট্টগ্রাম যাবো। আমি কই, এখন তো দেখো আমার 8-9 মাস হয়ে যাইতেছে, তুমি চট্টগ্রাম কেমনে যাবে, আমার তো ডেলিভারির সময় হয়ে যাইতেছে। তো চট্টগ্রাম না যাই তাহলে তুই থাক, আমি এখনো চাকরি বাকরি করতাম না, তুই আমার কেমনে খাওয়াবি, খাওয়াইলে খাওয়া, না খাওয়াইলে নাই। আমি কি না খাওয়াইলে নাই মানে কি, এগুলা কি কও তুমি, না খাওয়াইলে নাই। পরে দিয়ে যাক কোন রকম সুস্থ হয়, হওয়ার পরে দিয়ে আবার চাকরিতে যায়। যাওয়ার পরে দিয়া আমার সাথে কি একটা বিষয় নিয়ে জানি ঝগড়া হয়ে যায়, সঠিক মনে নেই। তো ঝগড়া হওয়ার পরে আমার সাথে আর যোগাযোগ করে না। তো আমার সাথে আজকে যে আসছে ওই আপুটা আর কি ওরে অনেক ফোন দিয়া বোঝায় যে ভাইয়া দেখেন ও একটা প্রেগনেন্ট মানুষ, ওর আশেপাশে ওর আত্মীয় স্বজন কেউ নেই। এখন যদি বাই চান্স কিছু হইয়া যায় ওরা কে দেখবো। পরে বলে যে যা মন চায় তা হোক, আমার দেখার বিষয় না। এরকম করে আমাকে 2 মাস কোনো খরচ দেয় নাই, রুম ভাড়া দেয় নাই, খাওয়া টাওয়া কিছু দেয় নাই। কারণ আমার যখন বাচ্চা পেটে আমি না খাইয়া দিনে একবেলা খাইতাম, মানে যে এত প্যারায় ছিলাম যে আমি খাইতে পারতাম না টেনশনের জন্য, খাইতে চাইলেও পারতাম না। তো আমার বাচ্চাটা এরকম করে অপুষ্টিকর হয়। তখন ও আসে আর কি, যখন আমার বাচ্চা ডেলিভারি হওয়ার 6 দিন আগে আসে। আসার পর আমি বলি যে তুমি যেখানে আসছো তো ওখানে কি করবা। এখানে আমার একটা জব হয়েছে ভালো, ওই জন্য আইসা পড়ছে। আর আমি আইসা পড়ছি যে তোমারও তো অবস্থা খারাপ, ওই জন্য আসছি এখানে, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে তাহলে দেখো চাকরিটা হয় কিনা, হলো তারও ভালো। পরে দেয়া চাকরিটা আর কি হয়ে যায় যে যেখানে চাকরি নাই আমার যাদের বাসায় থাকি ওনাই আর কি ওইখানে ম্যানেজার ছিল না কি ছিল আর কি। তো উনি ওখানে চাকরি নেওয়ার পরে তো আমার আবার ডেলিভারির সময় হয়ে যায়। তো হসপিটালে আর কি আমাকে ভর্তি করানো হয়, ওই টাইমেও আসে। তো এখন যখন হসপিটাল থেকে আমাদের রিলিজ দিবে, এখন তো টাকা পয়সার সমস্যা। কারণ আমার হাজবেন্ড তখন টাকা ছিল না, তখন আবার আমার আম্মু যে কিছু টাকা আমাকে দিছিল ওইটা আবার আমার নানু বাড়িতে আমি আমার ডেলিভারির জন্য আর কি রাইখা দিছি, কারণ আমি তো জানি যে আমার হাজবেন্ড কেমন। তো রাইখা দেওয়ার কারণে ওই টাইমটাতে আমার হাজবেন্ডকে বলি যে এখন টাকা ছাড়া আমরা কিভাবে কি করব। পরে দিয়ে বলে যে আমার কাছেও নাই,
তুমি চাইলে পারলে কিছু করো, না পারলে আমার কিছু করার নেই। তো এরকম করে ও মনে হয় 15,000 টাকা বার করে আসলে ওই যে টাইমটাতে আমাকে খরচ দেয় নাই, ওই টাইমটাতে টাকাটা আর কি হয়তো বা জমাইছিল। তো 15,000 দেয়, আর 15,000 যেটা ছিল ওই বাকিটুকু আমি দেই। আমার নানুর বাড়ি থেকে আনি 10,000 আইনা দেই। কিন্তু সেটা আমি ওকে বলছিলাম যে এটা আমি ধার আনছি, যেন পরবর্তীতে আমি নিতে পারি। তো এটা বলছে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব, তুমি দাও। এখন তো দেই, বাচ্চা নিয়ে বাসায় আসে। এখন নতুন বাচ্চা হলে তো বাচ্চার কত কিছু লাগে, এটা আমরা আগে কিনে নিই। এখন আমাদের টাকারও তো দরকার। তো 10,000 টাকা যেটা আসছিল ওইটা মানে যে হ্যাঁ যেটা দিতে ওইটাতে হসপিটালে বিল মিটে আসছে। আর যেটা ছিল 10,000 ওইটা থেকে 5,000 মনে হয় আর ছিল বাকি। ওই 5,000 দিয়ে বাচ্চার খাবার বা খরচ ওগুলো আমরা দিতাম। আর আমার বাচ্চা তোলা খাইতো, ওইটা কি আমাদের কষ্টে হয়ে যেত আর কি, যে ওর বেতন পাইলে আনতে পারতো, তাছাড়া না। তো ওর তো সপ্তাহে দুধ লাগতো, ওইটা আমাদের প্রতি অনেক ট্রাফ হয়ে যেত যে ওরে খাওয়ানো। এরকম করে কষ্ট করে করে তো আমার আম্মু আবার হঠাৎ করে বাহির থেকে চলে আসে। তো এটা আমরা কেউ জানতাম না। তো আমার বাচ্চা তখন 2 মাস বয়স। তো আসার পরে দিয়া আম্মু আমার একটা ফ্রেন্ডের বাসায় ওঠে, তো ওইটা আমাকে বলে নাই। তো 2-3 দিন পরে আমাকে ফোন দিয়ে আমার ফ্রেন্ড বলতেছে, এ জানোস কি হয়েছে? আমি কি তোর আম্মু তো আসছে। আমি কই আমার তো কিছু বলে নাই। তোর ফোন দেয় নাই? আমি কই না। কয় আমাদের বাসায় আছে, এখন তোর আম্মুর কিছু টাকা লাগবো, তুই দে। তখন আর কি আমার আম্মু আসার যে মাসে আসছে ওই তার পরের মাসে না আগের মাসে কিছু টাকা দিছিল আমারে, 30,000-এর মতন। ওইটা আবার আমি রাইখা দিস। ওইটা আমার হাজবেন্ড জানতো না, এটা আমি গোপনে ভাবে রাখছি। তো আমার হাজবেন্ড জানলা মানে আমার বিয়ের যে 1 বছর প্লাস হয়ে যাচ্ছে, তখন তখন আমার হাজবেন্ড আমার সংসারের যে কিছু খরচ যা চাহে রুম ভাড়াটা দিত, তার খাবার টাবার যা লাগতো সবাই আমার আম্মু আমাকে দিত। তখন আসার পর আমার আম্মুরে বলি যে দেখো এখন তো আমি বাচ্চা একটা একা সামলাতে পারি না, কারণ আমি তো নিজেই ছোট মানুষ, আমি বাচ্চাটা কেমনে সামলাবো, তুমি আসো তাহলে। তো আমার আম্মু আবার আমার প্রতি প্রচুর রাগ ছিল যে আমার এত 1.5 বছরের কাজ করছি আমি বাইরে থেকে এত কষ্ট করে, তুমি একটা টাকাও রাখতে পারলা না। এটা আমার প্রতি অনেক রাগ ছিল। তো আসার পরে আমি আম্মুরে বলে যাই, আম্মু তুমি এখানে থাইকা যাইও না, যে তোর বাবা একটা ভালো চাকরি করে আমাদের হয়ে যাইব, বা তুমি বাচ্চাটা রাখলা আমিও চাকরিতে লেগে গেলাম। তো এটা আমার হাজবেন্ড আর কি তার ভাল লাগে নাই, যে শাশুড়ি এখানে আছে। পরে আমার আম্মু আবার দেখতেছে যে আমি আসছি, আমার কেমন জামাই, যে আমার একটা বাজার করে হয় না, যে আম্মা আমি ডাইল ভাত আনতে পারছি, আমার যেতটুকু সামর্থ্য অতটুকু খান। কিন্তু সে আমার সাথে ভালোভাবে কথাও বলে না। তার মানে কি আমি না এলে আমার মেয়ে মনে হয় না খাইয়া থাকতো, এরকম বাজার সদাই কিছু করে না। তো আমার আম্মুর যে 30,000 টাকা আগে পাঠাইছিল ওইটা আমার আম্মুর আমি দিই হাতে। দেওয়ার পর আমার আম্মু যে 15 দিন আমাদের সাথে ছিল ওই টাকাটা খরচ করে আর কি আমার বাচ্চার পিছে, আমার পিছে, সংসারের পিছে ও খাইছে আর কি। তো এক পর্যায়ে আমার আম্মুর সাথে প্রচুর ঝগড়া লেগে গেছে, যে হয়তো তোমার মারে চাও না তো আমারে চাও। আমি কই, এটা কেমন কথা? উনি হচ্ছে আমার মা, তুমি হচ্ছে আমার হাজবেন্ড, তো দুইজনকেই তো লাগবে। পরে বলতেছে যে না, যে কোনো একজনটা লাগবে, কারণ তোমার মা যদি এখানে থাকে আমি এখানে থাকবো না। আমি কই, এটা কি কারণ? বাচ্চাটা আবার ছোট, আবার এন্দা বলো যে বাচ্চা সামলাইতে পারো না, তোমার মারে নিয়ে। এখন আমার মা এসে, এখন আর আমার মারে সহ্য হইতেছে না। পরে বলে যে না, এটা নিয়ে আমাদের বাড়িওয়ালার কাছে বিচার যায়। বাড়িওয়ালা আর কি ওরা বলে যে এটা তুই কি কইছস, তোর শাশুড়ি তোর মার মতন, তোর তো বাবা মা নাই, ও তো তোর মার মতন, তুই দেখতে পারস। পরে বলে যে না, উনি থাকলে আমাদের সংসারে ঝামেলা হবে। পরে বাড়িওয়ালা বলছে যে তোর এগুলো কিছু কইস না, তুই ওনার কাছে সরি ক বা মাপ চা, কারণ তোর বড় মানুষ, তোর শাশুড়ি হয়। তো আমার মায়ের কাছে মাপ চায়। তো আমার মা আর কি কোনো মতে মানে একটা মেয়ের একটা নাতিন তো রাইখা যাইতে চায় না। তো আমি আবার জোর করে আমারে পাঠাই দিই যে দেখো এখানে থেকে আর ঝামেলা করার দরকার নাই, কা তুমি যাও গা। এরকম করে আমরা আম্মু জায়গা তো 2 দিন যেদিন যাই ওই দিনকে একটু ভালো ছিল, তারপরের দিন আমাদের আবার ঝগড়া লাগে আমার ননাসকে নিয়ে। তো আমার ননাসে ফোন দিয়ে বলে যে এরকম করে কতদিন চলবি, বাড়ি ঘর ধরে কি আসা লাগবো না? তা আমি আবার আমার ননাসকে হুট করে বলতেছি যে আফা আপনি এরকম করেন কেন? আমরা তো বাড়ি ঘর দুয়ারে যাবো, যাওয়ার তো একটা সময় আছে, এখন আমার বাচ্চা ছোট। আপনার বাসায় এমন তো না যে আপনার বাবা মা আছে, গেলে কোনো সমস্যা হবে না, ওনারা দেখবে। আর এখানে যে তো ঢাকা শহর, আমরা এখানে আমার আত্মীয় স্বজন আছে, ওনারা আসবে দেখবে। পরে বলে যে তোমার সাথে তো আমি কথা বলি নাই, কা তুমি এমন করে বলো কেন লিগে? তো আমার হাজবেন্ডের এটা আবার মাইন্ডে লেগে গেছে, তার বোনরা আমি এটা কেন বললাম।
পরে দিয়ে এটা নিয়ে আমি কইছি, কয় তুমি চুপ করো। আমি তো খারাপ কিছু বলি না, আমি তো এটাই বলছি। কয় না তুমি কইবা কেন? এটা নিয়ে আমার সাথে তর্কাতর্কি হয়ে পড়ে। ও আমাকে আর কি একটু খাওয়াই দিতেছিল, তখন আমার একটা থাপ্পড় দিয়ে খাটে থেকে ফালাই দেয়। তখন 3 মাস সিজার হয় নাই, আমার সিজার হয়েছে যেটা। তো আমার অনেক রাগ উঠে গেছে যে এখন যে আমার ফালাই দিছো, যদি আমার শিলিটা কিছু হয়ে যেত তখন তো আমি বাঁচতাম না, হয়তো বা মারাও যেতে পারতাম। এটা কেন করছো? এখন তোমার বাচ্চারে নিয়ে আমি মানে বলছি যে দেখো তোমার বাচ্চার কি হয়। তো এটা মনে করছে যে হয়তো বা আমি বাচ্চার গায়ে হাত তুলতে পারি, তো আমি চাইছিলাম যে বাচ্চা নিয়ে ঘর থেকে বাইর হয়ে যাবো। মনে করছে আমি বাচ্চারা মারবো। তো এটা নিয়ে আমার প্রচুর পরিমাণে মারামারি হয়, আমার লাঠি উষ্টা এরকম। তখন আবার আমরা যে ফ্ল্যাটে ছিলাম, ওই ফ্ল্যাটে শেয়ার করে থাকতাম। তো ও আন্টির আবার 4 তলা ছিল, দেখে নাই। তো আমি যখন চিল্লাচিল্লি করছি তখন সবাই আইসা পরে মানুষ আর কি বলতেছে যে এটা কি ঠিক করছো? মানুষ তো সিজার হইছে, তুমি যখন মারলা তো ওর তো সমস্যা হইতে পারতো। তো বলতেছে যে আমি আর থাকবোই না ওর লগে, আমার আর কেউ জোর করেও থাকাইতে পারবো না, ওর লগে আমার সংসার হইব না, আমি জামুগা। পরের দিন আর কি সকাল হয়, ও কাজে যায় না দেখতেছি। তো আমি চাইছি যে যা হয়েছে হয়েছে, মাপ টাপ চাই নিমো, কিন্তু ওরে আমি মাপ চাইতে গেছি আর আমার ঝাড়ি দিয়া ফালাই থেকে গেছে গা। তো বেতন মনে হয় পাইছে ওই দিন, পাই আইনা আমার হাতে দিছে যে আমার বাচ্চার জন্য একটা দুধ কিনে নিয়ে আসছিল। আইনা ধরো তোমার এটা দিয়ে গেলাম, আর আমি চলে যাইতাছি, বাকিটা তুমি জানো, তোমার এত টাকার লোভ, তুমি টাকা নিয়ে থাকো, এটা বলে চলে যাইতেছে। তো আমি মনে হইলো যে আমার তো টাকার দরকার নেই, আমার তো হাজবেন্ড, আমার বাচ্চা, আমি সুখে শান্তিতে দুই সব নিয়ে সংসার করতে চাইতেছি। তো ও টাকার কথা কেন বলতেছে? ওর হাতের ফোনটা শুধু আমাকে দিয়ে গেছিল। তো আমি আবার নিচে গেছি, নিচে যে ওর টাকাটা ওরে ঢিলা মাইরা দিয়া চলে আসছে যে আমার তো টাকার দরকার নেই। তো আইসা আমি আবার আমার ননাসটা ফোন দিছি যে আপনার কারণে ঝামেলা হয়, আমাদের যত ঝামেলা হয়েছে আপনার কারণে, আপনি এত নাক গলান কি লিগে? কারণ আপনার কিছু হইলে আপনার যখন বিচার দেই তখন বলেন যে আপনি আমাদের বিষয়ে কিছু জানেন না। অথচ আবার আমাদের যখন ঝগড়া হয় তখন আপনারা নিয়ে ঝগড়া হয়, মেন ঝগড়াটা। পরে দেয়া বলে যে যা হয়েছে হয়েছে, আমি কি করবো, আমার কিছু করার নাই। তো এরকম কইরা ওর ভাই পরের দিন চইলা যায়। যাওয়ার পরে আমি আর কি জানতে পারি যে বাসা আসে না কই। পরে বলে যে আমি জানি আছি, এনে ভালো আছি, তুমি আর আমার কোনো খবর টবর নিও না, আমি আর তোমার সাথে যোগাযোগ রাখতে চাই না। তো এরকম করে তখন আমার প্রচুর কান্নাকাটি করে আমার মারে বুঝাই। তো আমার ননাস আমাকে ফোন দিয়ে বলে যে যা হয়েছে হয়েছে, তুমি তোমার মার কাছে ফোনটা দাও, তো আমরা তোমার মার সাথে কথা বলি, উনি কি বলে দেখি। তা আমি আমার মারে কই, আম্মু দেখো, এখন আমার একটা বাচ্চা আছে, তারও একটা বাবার প্রয়োজন আছে। তারা যত কথা বলতে চাইতেছে ছেলে পক্ষ হইয়া, তুমি একটু কথা বল। তা আমার আম্মু টোটালি কথা বলবো না, কারণ আমার আম্মুর সাথে খুব রাগ ব্যবহার করছে ওনার ভাই, ওই জন্য কথা বলবো না। তো আমি আমার ননাসকে বলতেছি যা হয়েছে হয়েছে, আমার মা যদি কথা না বলে আমি কথা বলতেছি, আপনি আমার সাথে বলেন। পরে বলে যে তুমি কি পারবা যে তোমার সবকিছু থুয়ে আইসা পড়তে, জাস্ট এক কাপড়ে চলে আসবা, কিছু নিয়ে আসবা না? তো অবশ্যই পারবো, কারণ আমার একটা বাচ্চা আছে, আমার তো এখানে কোনো কিছুর দরকার নেই, আমার বাচ্চার বাবার দরকার। তো এটা নিয়ে আইসা পরে গিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি। ওর ভাইয়ের সাথে কথা বইলা বলে কি যে আমার ভাই তো তোমারে নিব না, তোমার নিয়ে থাকবো না বলতেছে। আমরা যত বুঝাইতেছি আমার ভাই নিব না, তারপর আমরা চেষ্টা করতেছি। আচ্ছা আপা চেষ্টা করেন, কারণ আমার বাচ্চা বড় হয়ে তো তার বাবার পরিচয় দরকার আছে। পরে দেয়া বলে যে ঠিক আছে আমরা চেষ্টা করি, তুমি দেখো। তো এরকম করতে করতে আমি যাই আর কি। যাওয়ার পরে বলতেছি, আমাকে একদিন ফোন দেওয়া বলে যে আ, মানে অন্য বোনের সাথে আমার ভালো সম্পর্ক, তখন আর কি, তখন আমি বলতেছি আপা না, সে আসছিল আমার বাসায়। আচ্ছা আমি বলি যে দেখো গেছো তো অনেক মাস হয়েছে, যখন বাবু 3 মাস বয়স তখন চলে গেছিল, বাবু 3 মাস বয়সের সময়। তখন চলে যাওয়ার পরে বাবু যখন 4 মাস না 5 মাস, তখন দেখো বাচ্চা এখন তো বুঝতে একটু একটু শিখে গেছে, তুমি একটু আয়সা দেখা যাও। তো বলতেছে আমার কাছে টাকা নাই। তো ও যখন চলে গেছিল, যে মেল থেকে চাকরি ছেড়ে চলে গেছে, ওখানে 1 মাসের স্যালারি ছিল, ওই স্যালারিটা আবার আমি রুম ভাড়া দিয়েছি, বাচ্চার জন্য রাখছি, কিছু ছিল আমার হাতে। তা আমি বলছি যে, আচ্ছা ঠিক আছে আমি টাকা দিচ্ছি তোমারে, তুমি আসো। ওরে বলে আচ্ছা ঠিক আছে। তো আসে,
আসার পরে বাচ্চারে দেখা শুই না পরে যায়। এই ফাঁকে আবার আমি করছি কি, ও ঘুমাইতেছিল। ও আমাকে এত ঘৃণা করে কিসের জন্য, একটু কারণ তো আছে। পরে তো আমি ওর ইমোটা হ্যাক করে ফেলি। ইমোটা হ্যাক করার পরে দেখলাম কিছুই নাই। পরে আমি কিছু নাই, তাহলে কোনো কারণ নাই হয়তো বা। 2টা মেয়ের মেসেজ পাইছি, ওটাতে কিছু ছিল না। তারপর আমি ইমোটা হ্যাক করে আমার কাছে রাখার পরে দেখলাম ও চলে গেছে, যে 2-3-4 দিন থেকে চলে গেছে। যাওয়ার পরে আমি মনে হয় বাসে উঠে অর্ধেকও যায় নাই, ওই মেয়েকে মেসেজ দিছে যে দেখা করার জন্য। ও তার মানে এইটা কারণ। তারপর আমি দেখতে থাকি আসলে কি করে ইমুতে। দেখি অনেক মেয়ের সাথে কথা বলে, যে মেয়েরা গার্মেন্টসে যায় বলে যে আমার গেটের সামনে আসো দেখা করব, মেয়ের বাসার সামনে যায় বলে যে দরজা খোলো তোমারে দেখতে আসছি। তো আমি আবার এগুলো না স্ক্রিনশট দিয়ে রাইখা দিতাম। তো প্রুফ হিসাবে রাখার পরে যে ওর কি মেয়েটা, আমি আমার ননাসকে এগুলো দেখাইতে যাইয়া ভুলবশত ওর কাছে চলে যায়। এখন তো ও সাথে সাথে ইমো পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে। পরে বলতেছে আমার ইমো কে জানি হ্যাক করে ফেলছে। আমি কে হ্যাক করবো, মানে এগুলো কোন ধরনের কি, তোমার ইমোতে যেগুলো করো এগুলো তো আমি ধইরা ফেলছি। পরে বলে যে দেখো, তুমি এগুলো আমার মিশা কথা কইও না, এগুলো আমি কিছু করি না, এগুলো তুমি করছো। এগুলো আমি করছি মানে কি, তোমার ইমোতে কি আমি করবো নাকি। পরে দেখলো আমার ননাসকে জানায়, আমার ননাসে বলে যে আমি কি বলবো বোন, আমার ভাই যে এরকম হইব আমি বুঝতে পারি নাই, কারণ আমি জানিও না। আমি কাফা দেখেন এগুলা যেহেতু করছে, আমি একটা বিচার চাই। আমি আমি আপনার বাসায় আসতেছি, আমার অনেক মাথা গরম হয়ে গেছে। এখানে আমার একটা বাচ্চা আছে, এখানে বাচ্চার খবর নেয় না, কিছু নেয় না, বউর খবর নেয় না। কারণ এমন মেয়েদের সাথে রিলেশন করে যে ওর মার বয়সী। এই তুলনায় তো আমি কিছু না, আমি কি খারাপ দেখতে যে ওর মার বয়সী মেয়েদের সাথে রিলেশন করতে হবে। তো বলে যে আচ্ছা তুমি কি করবে। আমি কি, আফা দেখো আমি তোমার বাসায় আইতেছি, যেহেতু তোমার ভাই তোমার কাছে থাকে তাতে আমার তোমার কাছেই আসতে হবে। দেখো তুমি যদি আসো, আমার শাশুড়ি বাসায় আছে, এখানে যদি শৃঙ্খেট করো তাহলে কেমন দেখা যায়। তুমি আসো, আমাকে দেখেন আফা, আমি কিচ্ছু করবো না, জাস্ট ওরে জিজ্ঞাসা করবো, দরকার হলে আমি রাস্তায় খাড়াই ওরে জিজ্ঞাসা করবো। পরে বলে আচ্ছা ঠিক আছে, তো বাসায় আসো। তো বাসায় যাই, ওইটা আর ওর বাইরে বলতে মানা করি যে আমি যাবো। তো আমি রাত্রে যাই, এটা রাত্রে দেখে যে আসছি। এমন মানুষ যে আমি গেছি, আমাকে যে জিজ্ঞাসা করতে, ভুল করছে তো ঠিক আছে, তুই আমাকে জিজ্ঞাসা করতে পারতি যে আচ্ছা তোমরা কেন আসছো, আমার তো কিছু বলো নাই কা। আর বাচ্চাটা আসছে, যে বাচ্চাটাকে কোলেও নেয় নাই, যে তার বাচ্চাটা এতদিন দেখ আমার কাছে থাইকা যেদিন গেছে তার 2 দিন পর আমি আবার চট্টগ্রাম গেছি। বাচ্চাটা কোলে নেয়, এটা আমার অনেক মাইন্ডে লেগে গেছে যে আমি তো ভুল করছি বা তুমি ভুল করছো, এটা তোমার আর আমার ভিতরে, বাচ্চার তো কিছু না। তো কোলে নেয় নাই, ও আমাকে বলেও নাই যে কেন আসছো। তো আমার ননাসা এসে জিজ্ঞাসা করতেছে তোমার সাথে কি কথা হয়েছে। কই না আফা, আমার তো কিছু জিগায়ও নাই, কিছু বলেও নাই। তো ওই ফোনটা আবার সকালবেলা আমার কাছে মানে আমরা যেখানে যে রুমে ছিলাম ফোনটা রাখা গেছে। তো আমি ফোনটার লকটা জানতাম, মানে লকটা তখন আর কি চেঞ্জ থাকলো, চেঞ্জ করে নাই যে আমি দেখবো ওরকম কিছু। তো ফোনে ঢুকাই মতো ঢুকা দেখি কিচ্ছু নাই। ওরে বাবারে, বালা মানুষ হয়ে গেছে। পরে দিয়ে আমি আমার ননাসকে চ্যাটিং গুলা দেখাই, আমার ননাস আসলে সবটুকু তার পড়া সম্ভব না, এত এত চ্যাটিং। পরে দিয়ে আমার ননাস আর কি মাথায় হাত দিয়ে বসে রয়েছে যে এগুলা কোন ধর, মানে খুবই বাজে চ্যাটিং ছিল মেয়েদের সাথে। পরে দিয়ে আমার ননাসে বলে এরকম কিভাবে করলো। আমি কি দেখেন আবার, এগুলা কি কোনো মেয়ে সহ্য করবো? আপনিও তো আপনার একটা সংসার করতেছেন, আপনার 2টা বাচ্চা আছে। আপনার হাজবেন্ড যদি এগুলো করতো আপনি কি করতেন? পরে বলে বোন আমার কিছু করার নাই, কারণ আমার ওর শাশুড়ি আবার বলতেছে এগুলো যদি ওর মানে আমার ছেলের বউ, মানে আমার ছেলে করতো তাহলে আমার ছেলের বউ জীবনও থাকলো না। তাহলে আমি কি, আপনারা আমার জায়গায় তাহলে দাঁড়া করান না, যে আমার কি অবস্থাটা তাহলে হচ্ছে। তো এরকম করে আমার ননাসি বলতেছে যে দেখো, তোমরা তোমরা যদি সেপারেট হয়ে যাও, মাঝখানে থাকে বাচ্চাটা, এখন বাচ্চাটার কি হইব। আর আমার ভাইয়ের কাছে যে দিয়ে যাইতে চাইতেছো, আমি আবার বাচ্চা দিয়েইতে গেছিলাম। তো ভাইয়ের কাছে যে দিতে চাইতেছো, আমার ভাইয়ের তো এই বাচ্চা নিয়ে বিয়ে শাদী বসতে পারবো না, বাচ্চা নিয়ে কেমনে বিয়ে বইবো। পরে বললাম আপা আপনি এটা কি বললেন, আপনার ভাই যদি বিয়ে না করতে পারে তাহলে আমার কি অবস্থা হইব। আমি তো একজন মেয়ে মানুষ, আমার তো আর আগে মানুষ বিয়ে করবে না। পরে আর কিছু বললো না, তখন আর কি আমার হাজবেন্ড কে বুঝাইলো যে এগুলা কি যে এগুলা তো ঠিক না। পরে বলে যে আপা ঠিক আছে, আমি এগুলো করবো না, ওরে বলো। আমি কি দেখেন, আপনার কাছে বললে তো হইব না,
ঘটনাটা তো ঘটতেছে আমার সাথে। ওর তো 2টা কথা আমার সাথে আইসা বলতে পারতো যে দেখো যা করছি করছি, ভুল করছি, তুমি আর কিছু আমার পাইবা না বা আমাকে মাফ করে দাও, এগুলো করো না। কারণ তুমি একটা সময় করছো, তা আমি তোমার মাফ করছি না, তুমি এখন আমারে মাফ করে দাও। আর আমি যদি এগুলো করে থাকি তোমার উপর রাগ করে ওই করতেছ। তো এগুলো আমার কাছে না বলে ওর বোনের কাছে বলতেছে, তো এগুলো আমার অনেক খারাপ লাগতেছিল। তা আমি কি করছি, বাচ্চাটা মানে এগুলো আমি কইছি যে আমার কাছে বলতো বা ওই যে মেয়েদের সাথে কথা বলছে এগুলো আমারে কথা বলাই দাও। আমি বলি যে আমি তার ওয়াইফ, তোমরা আর কথা বলো না। পরে তো তাই সে কথা বলাই দিব না আমারে। তো এটা আমার প্রচুর খারাপ লাগছে যে কেন কথা বলাই দিব না। তার মানে তার মেয়েদের সাথে আবার কথা বলার ইচ্ছা আছে। তো এটা নিয়ে আমি অনেক রাগারাগি করার জন্য ওর বোনের উপরে দিয়ে আমাকে মারতে আসতেছে। এটা আমি আবার আরেক রুমে যায় পলায়া থাকি, তো ওরে বোনে ভালো মতন পাঠাইয়া দেয়। পাঠাই দেওয়ার পর আমি কি আফা ও কি গেছে, পরে বলে হ্যাঁ গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু চলে গেছে বাচ্চা আমি দিয়ে গেলাম, যেহেতু বাচ্চারাও কোনো খরচও দেয় না, আমার তো এত ছোট বাচ্চা দুধ খাওয়ায় রাখা কোনো সম্ভব না। আর আমার বাচ্চা আমি হাইস্ট কয়টা দুধ খাওয়াইছি আমি নিজেও জানো, কারণ আর্থিক অবস্থা খারাপের কারণে আমার আম্মু এসে তাকে সুজি ধরায় দেয়। কারণ মাসে সপ্তাহে তো এই দুধ দেওয়া সম্ভব না, যে একটা দুধের দাম 600 টাকা করে নেয়। তো আম্মু সুজি খাওয়াই দেয়, এই জন্য আমার বাচ্চাটা আরো অসুস্থ থাকে, যে এত ছোট বাচ্চা সুজি খাওয়ানো তো ঠিক না। তখন আমি বাচ্চাটা রাইখা চলে আসে, তো আমার ননাসে মনে করে যে না, একজন মা কি আর বাচ্চা রাইখা চলে যাইতে পারে। আমিও না কাউন্টারে এসে টিকিট কেটে গাড়িতে উঠা যায়, রাগের মাথায় উঠা যায়। তো অর্ধেক পথে এসে আমার অনেক খারাপ লাগতেছিল যে এটা কি করলাম, বাচ্চা রেখে এসে পড়ছি। তো আমার ননাসে ফোন দিয়া কই কি তুমি কই, আমি তো গাড়িতে চলে এসে পড়ছি। এগুলা কি বলো তুমি, বাচ্চা রেখা গেছো গাই, বাচ্চা কে রাখবে? আপনারা রাখবেন, আপনাদের বাচ্চা বলে আপনারা রাখবেন, মুখে তো বলেন ফোনের ভিতরে। তো এখন রাখেন, এটা কোনো কথা? এখন আমার সংসার ভাঙ্গা যাবো তো এই বাচ্চার কারণে। তো আপনারা রাইখা দেন। পরে দেয় বাচ্চা হারা রাখলো 3-4 দিন, রাখার পরে আমার কয় কি মানে ফোন দিছে, তুমি কেমন মা, তুমি যে বাচ্চার একটা ফোন দাও না, দিয়া জিগাও না কেমন খবর কি আসে। আমি কিভাবে ফোন দিব, আপনারা তো বলেই দিছেন যে আপনাদের যেন আমি আর ফোন টোন না দিই। তারপর ফোন দিয়ে বলে যে দেখো বাচ্চা প্রচুর কান্না করতেছে, আমি বাচ্চাটা দিয়ে পাঠাইতেছি, বাচ্চাটা নিয়ে যাও। আমি কি, আপা আচ্ছা ঠিক আছে দিয়া পাঠাইতেছেন, বাচ্চার খরচ সহ দিয়া পাঠাইন, শুধু শুধু পাঠাইন না, বাচ্চা আমি রাখতে পারবো না। কারণ আমার তো একটা লাইফ আছে, আমি ভাড়া থাকি, তারপর আমার খাওয়ানোর ওরকম আর্থিক অবস্থা ওরকম ভালো না যে বাচ্চা নিয়ে আমি খাবো। পরে দিয়ে বাচ্চার খরচ বলছে দিয়া পাঠাবে, তখন একটা প্ল্যান করলো কি মানে বলছি যে আপা ঠিক আছে, বাচ্চা যেহেতু দিয়া পাঠাইতেছেন আপনার দেওয়ার দরকার নাই। আমার বেস্ট ফ্রেন্ড আবার চট্টগ্রাম যাবে, তো ওর সাথে আবার আমিও যাচ্ছি, তো আমি যাই নিয়ে আসবো না। ওরে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসো। তো আমি, ও আবার ঘুরতে যাইতেছিল আমার বেস্ট ফ্রেন্ড, তো আমরা 3টা ফ্রেন্ড যাই গাড়িতে, রাত্রে গাড়িতে উঠি, সারাদিন ঘুরি। তো আমি বলি আচ্ছা তোরা কাউন্টারে বস, আমি মানে যেখানে কাউন্টার ওই থেকে 5 মিনিট গেলে আমার ননাসে বাসা থাকে। তো আমি বাচ্চাটাকে নিয়ে যেতে যাই, তো আমি নিচে থেকে ফোন দেই, আফা বাচ্চাটাকে দিয়া যান, বাচ্চাটাকে দিয়া যান, আমি আর বাসায় উঠবো না, আপনি নিচে দিয়া যান, আমি নিয়ে যাই। কারণ আপনি তো আপনার বাসায় যাইতে আমাকে না করছেন, আমিও যাবো না। ওরা বলে আচ্ছা ঠিক আছে থাক, আসো বাচ্চা রেডি করো বা নিয়ে যাও, বাচ্চা নিয়ে যাই আসে ইচ্ছা। পরে আমি বলি যে আমি যাবো না, আপনি দিয়া যান একটু কষ্ট করে। ওরা বলে না আসো। ওরা যে মনে মনে প্ল্যান করে রাখছে যে আমি গেলে আমার আটকাই দিব, আমি সেটা জানতাম না। তো আমি যাওয়ার পরে আমাকে তারা আটকায় দেয়। আটকায় দেয় বলতে যে আমি গেছি, অন্য না ওর শাশুড়ি আমাকে অনেক গালাগালি করতেছে যে কোন সাহসে বাচ্চা রেখা দিয়ে গেছো, কার কাছে রেখা দিয়ে গেছো, এটা কেমন ধরনের কি। আমি পরে বলছি যে আপনার ভাই তো বললো বাচ্চা রেখা দিয়া যাইতে, এখানে আবার কার কাছে রেখা দিয়ে যাবো কি কম না কম সে তো আমার দেখার বিষয় না। আপনার ভাইরে যেহেতু আপনি রাখছেন, তাহলে ভাইয়ের বাচ্চাও তো রাখতে পারবেন। পরে বলে আচ্ছা ঠিক আছে, ইয়ে হয়েছে, বাচ্চা কি করবো এখন তুমি? বাচ্চা দিলে নিমু, না দিলে রাইখা দেন। পরে বলে যে আচ্ছা আমরা পুলিশে জানায় রাখছি, যে পরবর্তীতে যদি তুমি কোনো ঝামেলা করো ওই জন্য আমরা পুলিশকে জানায় রাখছি। পুলিশকে জানায় রাখছেন, যা করছেন সেটা আপনাদের ব্যাপার, আমার কোনো সমস্যা না। পরে যে আর কি মানে আমি বলি আচ্ছা ঠিক আছে বাচ্চাটা দিয়ে দেন। বাচ্চা নিয়ে আসার সময় ওরা আটকাই দেয়। পরে বলে যে বাচ্চা নিবা যে হয়তো একবারে আমাদের দিয়ে দাও, নয়তো একবারে নিয়ে যাও। আমাকে একবারে দিয়ে দিব মানে
পরে বলে ইস্টামে সাইন করে আমাদের একবারে দেওয়া যাবো, এগুলা বলে। তো আমি আবার থানায় ফোন দিতে নেই। থানায় ফোন দেওয়ার জন্য ওর শাশুড়ি আমার ননাস আমাকে হাতে পাঁচড়াপাঁচড়ি শুরু করে দেয়, আমার ফোনটা নিয়ে যাবে। তো আমি আবার কি করি, বারান্দা দিয়ে 3 তলা থেকে ফোনটা ফালাই দিই। তো এই ফোনটা আবার আমার হাজবেন্ড কোন দিক দিয়ে জানে নিয়ে আসে, আমি নিজেও জানি না। তো এরকম করে আমাকে আটকায়, মানে রুমে আটকায় রেখে চলে যায়, আমাকে বাইর হইতে দিব না। মানে আমি যদি বাইর হয়ে যাই বাচ্চা রাইখা, এই যে ওরা বাইর হইতে দিল না। তো এরকম কইরা ওর আমার ননাসের হাজবেন্ডকে ফোন দেয়, দিয়া বলে যে যদি বাচ্চা নিতে চাই দিয়া দাও, যদি না নিতে চাই স্টাম্প করে রাখা দাও। পরে তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, বাচ্চা যেহেতু নিতে আসি তো বাচ্চা নিবই, এখানে স্টাম্প করে আপনাদের কেন দিয়া যাব। পরে বাচ্চা নিয়ে আমি আইসা পড়ি, আমি নিচে নেমে আমার ফোন খুঁজতেছি। ফোন খুঁজা বলতেছি যে আমার ফোনটা একটা দোকানদারকে জিজ্ঞাসা করতেছে যে বাসায় ফোনটা ফালাইছি, ওই পাশে একটা দোকান ছিল, যে ভাইয়া আমার তো একটা ফোন এখান দিয়ে ফালাই দিছি 3 তলা থেকে, আমার ফোনটা যদি একটু আয়না দিতে পারতেন। তো ফোনটা আয়না দিবে বলতেছে, যাইয়া দেখে যে ফোনটা নাই। তো আমার হাজবেন্ড বলতেছে যে আমার যে ফোন যদি নাই না দেয়, আমি এখান থেকে যাবো না, আমি রাস্তায় খাড়ায় থাকবো। তো ওরা আমাকে ব্লেম দিতেছে যে আমি কক্সবাজার ছেলে নিয়ে থাইকে আসছি, এই করে আসছি, এই জন্য আমি এখানে লেট করে আসছি, আমি ছেলে নিয়ে এই করি সেই করি। পরে আমি বলতেছি আপনারা যদি কোনো প্রুফ দিতে পারেন যে আমি কক্সবাজার গেছি বা কোনো ছেলে নিয়ে গেছি, তাহলে আমাকে বললেন, তাছাড়া শুধু শুধু এখানে শৃঙ্খেট করেন না। পরে দিয়ে বলে যে তোমার কথা শুনতে চাই না, তুমি চলে যাও। তা আমি কেমন যাবো, আমার ফোন না দিলে আমি তো যাবো না। পরে দিয়ে আমার হাজবেন্ড বলে তুই আয়, ফোন আমার কাছে আস। আমি কই, তাহলে তোর আগে তোর ফোন আমার হাতে দে, তারপর আমি যাইতাস। তো ফোনটা ওরটা আমার হাতে দেয়, দেওয়ার পরে আমার অর্ধেক রাস্তায় আসি। আসার পরে আমি মানুষজন জড়ো করতে থাকি আর কি, যে এই কাহিনীগুলো ওরা করছে ওগুলোর জন্য। তো ও আবার আমি পিছে দিয়ে চলে যায়, আমি দেখি না। না দেখার কারণে ওর ফোন আবার আমার কাছে ছিল। তারপরে আমি কাউন্টারে চলে যাই, কাউন্টারে যাই আমার বাচ্চা যা জিনিসপত্র ছিল ওগুলা আমার কাছে আমি ফোন দিই, দিয়া বলি যে ভালো মানুষের বাচ্চা হলে বাচ্চা যা যা আছে ওগুলা দিয়া যাও, না দিয়া গেলে কিন্তু আমি বাচ্চা রাইখা থুইয়া যাম রাস্তার ভিতরে। পরে দিয়া বলে যে আচ্ছা ঠিক আছে, কই আসছো, আমি আসতেছি। তো কাউন্টারে আসে, আইসা 5 মিনিট তো খাড়ায় না, ফোনটা হাতে দেওয়া, ফোনটা নিয়ে চলে যায়। যাওয়ার পরে আমি আসি, আসার পরে এখন আমার যে রুমের জিনিসপত্র ছিল ওগুলা বিক্রি করে দিই। বিক্রি করে দিয়ে আমি রুম চেঞ্জ করে আমার আম্মু যেখানে থাকে ওখানে চলে যাই। যে এখন কি করব কি করব, একজনের কাজ দিয়ে তো আর আমাদের হচ্ছে না। কারণ বাচ্চা তখন ছোট, তখন 7-8 মাস হবে আর কি। তো ওই বাচ্চার খরচ চালানো আমাদের অনেক মুশকিল হয়ে যাইতেছিল। তারপরে আমরা 2টা মানুষ, বাচ্চা, এগুলো নিয়ে একজনের কাছ দিয়ে খাইতে পারতেছিলাম না। তখন আর কি আমি তার সাথে মানে থানায় যোগাযোগ করার একটু চেষ্টা করি। থানাতে যাওয়ার জন্য কিভাবে কি করব অনলাইনে খুঁজতে থাকি যে কিভাবে কি করলে কি হয়। তো একটা গ্রুপে দেখি নারী ও শিশু নির্যাতনের আর কি হেল্প করে আর কি। তো ওখানে একটা ভাইয়াকে আমি নক দিই যে ভাইয়া আমার লাইফে এরকম এরকম, এখন আমি কি করতে পারি। তো ভাইয়াটা বলতেছে যে আপনি ওসিসি তে যাইতে পারেন। আমি কি ওসিসি তে যাব, ওগুলো তো আমি চিনি না ভাইয়া, কিভাবে কি করব। পরে বলে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার অ্যাড্রেস দেন, আমি বলে দিতেছি। পরে আমি দেই, পরে আমরা নারায়ণগঞ্জ করে যাই। যাওয়ার পরে দিয়ে ওখানে অনেক ঝামেলা হয়ে যায়, মানে একবারে কিছু করতে পারতেছিলাম না। পরে ওনারা আমার কথা শুনে বলে যে দেখো তোমরা এখন তো একটা ঝামেলা হয়েছে, তোমরা চাইলে মীমাংসায় যাইতে পারো। আচ্ছা দেখেন, আমি মীমাংসায় চাইতেছি, কারণ যেহেতু একটা ছোট বাচ্চা আছে, তো সারাসারি বা থানা কেস এগুলো করতে চাইতেছি না। পরে বলে যে আচ্ছা তুমি তাহলে একটা কাজ করো, তুমি চট্টগ্রাম যাও, যাইয়া ইয়া ওর বাসার যে চেয়ারম্যান ওনাদের এলাকার ওনাদের সাথে যোগাযোগ করো, কইরা দেন আমার সাথে কথা বলাই দিও। আমি কি, এটা তোমার পক্ষে খুবই ঝামেলা হয়ে যায়, বাচ্চা রাইখা বা বাচ্চা নিয়ে এগুলো যাওয়া আসা তো খুবই সমস্যা। পরে বলে যে এটা ছাড়া তো কোনো উপায় নাই, আর এটা ছাড়া যদি তুমি করতে চাও তাহলে তোমার মামলা করতে হবে সরাসরি। পরে দিয়ে আমি আর কি আসি, আসার পরে দিয়ে আবার
কোনো উপায় না পেয়ে আবার ওখানে যাই। যাওয়ার পরে বলে যে, "আচ্ছা মামলা করতে চাচ্ছ? তা ঠিক আছে।" তো একটা পুলিশ মানে ডাক্তারের কাগজ লাগে মামলা করার জন্য। তো ডাক্তারের কাছে গেছি, উনি বলতেছে যে, "এখন তোমরা কিসের কাগজ দিব? মারধরের কাগজ। যখন মারধর করছে তখন না আসলে তো আমরা কোনো কাগজ দিতে পারি না।" তারপর উনি কি জানি লেখা একটা কাগজ দিল। দেওয়ার পরেতে আমি নিয়ে এসে থানাতে মানে নারায়ণগঞ্জ হাইকোর্টে যাই। যাওয়ার পরে উনারা বলে যে কিছু লাগবে বলতে যায় উনার ফোন নাম্বার চাই। কারণ আমার হাসব্যান্ডের ফোন নাম্বার পুরা সবকিছু চেঞ্জ করে ফেলছে। আমার সাথে কোনো যোগাযোগ ছিল না। এখন আমি ফোন নাম্বার কোথা থেকে দিব? তখন উনি বলে যে, "কারো না কারো ফোন নাম্বার তোর লাগবে উনার ফ্যামিলির।" আমি কই, "কারো না কারো বলতে যে আমার কাছে কারণ নাই।" তো কোনোভাবে ওর বোনেরটা ম্যানেজ করে। কইরা পরের দিন আবার যাই। যাওয়ার পরে ওনার বোনেরে ফোন দেয়। দিয়া বলে যে, "আপনার ভাইয়ের নামে থানাতে অভিযোগ আছে। এত মানে ২৬ তারিখ সামনের মাসের ২৬ তারিখে আসবে। যদি না আসে তাহলে থানা থেকে মামলা হয়ে যাবে।" তো ওর ভাই তার ১৫-১৬ দিন পরেই মনে হয় আমার সাথে যোগাযোগ করে। বলে, "দেখো আমার ভুলটা আমি বুঝতে পারছি।" তখন আমি একটু মানে জব-টব করতেছিলাম আরকি, ভালোই ছিলাম। তো বলে যে, "আমি ভুল করছি। ঠিক আছে আমি আমার বাচ্চা সহ তোমারে নিয়ে আসতে চাইতাছি। কারণ আমি এমনভাবে বুঝতে পারছি যে আমার কারো বাসায় যদি যাই মনে হয় যে আমার ফ্যামিলি আছে। আমারও তো একটা ফ্যামিলি আছে। আমার খারাপ লাগে এগুলা ভাবলে। তাই আমি চাইতাছি তুমি আসো, আমরা একসাথে সংসার করি ঠিকভাবে। আবার আর যা হইছে হইছে তার জন্য আমি সরি। তুমি আর ইগো-টিগো দেখাইও না। আমরা চলো মিলা যাই।" আচ্ছা ঠিক আছে মিলবো তো বড় কথা না। তোমার নামে যে অভিযোগটা থানাতে করছি ওইটার জন্য তোমার আসতে হবে। কেন? আমি কই, "ওইটা না আসলে তো ওইটা তোমার নামে মামলা হয়ে যাবে।" পরে বলে, "আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসবো।" আচ্ছা ঠিক আছে তাইলে আইসো। তো যে সময় মামলাটা হয়, যে তারিখে ওরা ২৬ তারিখে আসতে বলে, তো ও আসে। আসার পরে দিয়া মামলার যে থানাতে আমরা ২ জনেই যাই। যাওয়ার পরে ওরে থানাতে ২ জনকে আলাদা, আলাদা ভাবে কথা বলছে। তা আমারে বলছে, "এটা কি হয়?" আমি বলছি, "এটাই আমার হাসব্যান্ড।" পরে দিয়ে বলে যে, "আচ্ছা তোমার কি আর কোনো সমস্যা আছে?" বলে যে, "না।" কয়, "তাহলে এগুলা কি? ও থানা থেকে কেন আসছে?" পরে দিয়ে বলে যে, "আমার কিছু ঝামেলা ছিল ওইজন্য আরকি, এইজন্য এগুলা করছে। এখন সব ঠিকঠাক আছে, সমস্যা নেই।" আমি কই, "আচ্ছা ঠিক আছে। তাহলে তোরা ঠিকভাবে সংসার করবে?" ওরা বলে, "হ্যাঁ, ঠিকঠাকভাবে সংসার করবো। ওরে নিয়ে আমি চিটাগাং চলে যাবো।" থানা থেকে আমারে বুঝাই দিল, "ঠিক আছে যাও গা, যেহেতু বাচ্চা-কাচ্চা আছে, ওইখানে যেয়ে সংসার করো। জামাই যেটা চায় ওইটাই করো।" তো আমিও চইলা যাই। তো একটা বাসা নেয়, তার ১ মাস পরে আইসা আমারে নেয়। নিয়া ওই বাসাতে কিছু ছিল না। আমার যা ছিল আমি নিয়া যাই। নিয়া যাওয়ার পরে দিয়া মানে ১ মাস ভালো থাকে। ১ মাস ভালো বলতে যা লাগতেছে সংসার তা আনতেছে। আনার কারণে এখন তার পরের মাস থেকে বাচ্চার যা লাগতেছে বা আমার যা লাগতেছে, সংসার যা লাগতেছে এগুলো আর দেখতেছে আনতেছে না। তো ওই সময়টা একটু শীতের সিজন ছিল। তো আমার বাচ্চার শীতের কাপড় ছিল না। তো আমার আম্মু আরকি ভিডিও কল দিয়ে দেখতো, তো তখন আমার আম্মু বলে যে, "বাচ্চার কিছু কিনো নাই?" আমি কই, "না মা, ওর তো বেতন হয় নাই, ওই জন্য কিনতে পারতেছি না।" পরে দিয়ে বলে যে, "কিনতে পারতেছো না? আচ্ছা ঠিক আছে আমি তোমার ১,০০০ টাকা দিচ্ছি, তুমি কিনা নিয়ে আসো।" তো টাকা দেয়। টাকা দেওয়ার পরে আমরা যাই কিনা নিয়ে আসি। আনার পরে দিয়া এখন তো আমরা যে শীতের যা লাগে ওগুলো আমাদের কিছু ছিল না। তো ও কই থেকে জানি একটা পুরান কম্বল আর কি কিনা নিয়ে আসে। তো এটা আমার খুব মাইন্ডে লাগে যে আমার হাসবেন্ড তো টাকা পয়সা এরকম কম না যে তার পুরান জিনিস কিনতে হবে। মাসে ২১-২২ হাজার টাকা বেতন পেলে একটা সংসার সুন্দরভাবে চলা যায়। তো পুরান জিনিস আনছে পরে আমি ওইটা তার থাকতে চাই নাই যে না আমি এটাতে শুবো না, তোমারটা তুমি চাই শো, আমি যেভাবে আছে সেভাবে থাকবো। তো এরকম করে আমাদের মনে হয় ১ সপ্তাহ ঝগড়া যায় যে ওইটাতে আমি থাকবো না কেন, এগুলো নিয়ে ঝগড়া করতে করতে আচ্ছা ঠিক আছে আমি নিজের মানায় নিলাম যে যাই হোক, মানে আর কিছু করার নাই, আমার কপালে যেটা আছে ওইটাই। পরে দিয়ে আর কি বেতন পাওয়ার পরে
2 দিন 3 দিন এমন করে বাজার ঠিকভাবে করে। তারপর মাসে 10 তারিখে যদি বেতন পায় তো 10-22 তারিখ পর্যন্ত ঠিকঠাক ভাবে চলে। তারপরে থেকে তার কাছে টাকা থাকে না। তো আমার বাচ্চার একটা জিনিস লাগে বা আমার একটা জিনিস লাগে, ওগুলো দিতে চায় না। মেয়েদের তো পার্সোনাল জিনিস বলতে কত কিছুই থাকে। তো বলে যে না, তোমারটা তুমি যেভাবে পারো ওইভাবে নিয়ে আসো। আমি কিভাবে নিয়ে আসবো? তো বউ হইছে তোমার, থাকি তোমার সাথে, সবকিছু তো তোমারই দায়িত্ব। পরে বলে না, আমার যদি মনে হয় তোমার দেওয়া লাগবে তাহলে আমি দিব। আমি কি, এটা কেমন কথা বিয়ের 2 বছর হয়ে গেছে, এখন এক সেট ভালো জামা দিতে পারো নাই। আসলে কয় সেট জামা দিছে বা কি দিছে তুমি নিজেও বলতে পারো না। খাওয়াইছই তো, আমি চলছি আমার মার টাকা দিয়ে, পড়ছি আমার মার টাকা দিয়ে বিয়ের 2 বছর। পরে দিয়ে বলে যে না, আমার এত কিছু শোনার দরকার নাই, তোমার যদি ভাল লাগে তো থাকো, না থাকলে নাই কে। আমার এগুলো বলতো তো আমি তাও সংসার চাইতাম যে না, বাচ্চাটা বড় হয়েছে, তার বাবা বুঝতে শিখা গেছে যে এটা বাবা। তখন আর কি চাইতাম যে না, ঠিক আছে সংসারটা করি। করার পরে দিয়ে বললো যে হ্যাঁ, বাজার সদায় খুব কষ্ট দিত। বাজার সদায় খুবই কষ্ট দিত, করতে চাইতো না। যে আমি জানি তা খাবা, খাইলে খাও না খাইলে না। কি দেখো, খাওয়ার কষ্ট দাও, পড়ার কষ্ট দাও, বাচ্চা আছে এটার কষ্ট দাও। তো এগুলা কি, এগুলা এরকম করে কি সংসার চলে? এরকম করে সংসার করতে হবে, তাছাড়া আমার কিছু করার নেই। তো আমি কই কিছু করার নাই বলতে কি, এরকম করে আমি সংসার করতে পারতাম না। করলে কর, না করলে জাগা। তো একদিন জিদ করে আমি রাত্রে বাচ্চা রাইখা চলে আসি। আমার ওই সময় আর কি, যে আমি আইতে পারবো বা না আসতে পারবো এটার কোনো গ্যারান্টি ছিল না, কারণ আমার কাছে 1 টাকাও ছিল না। তখন আমার ফ্রেন্ড আমি কল দিই যে আমার না 1,000 টাকা লাগবে। ওরা বলে কি করবে এত রাত্রে, তুই টাকা দিয়ে কি করবি? তো আমার লাগবো। পরে ও বুঝতে পারছে যে হয়তো বা আমাদের কোনো ঝামেলা হয়েছে, তাছাড়া আমি ওর থেকে কোনো সময় টাকা চাই না ঝামেলা ছাড়া। পরে দিয়ে ও দিল 1,000 টাকা। দেওয়ার পরে দিয়ে আমি ঢাকা আসছি। পরে ও আমার বলতেছে তোর বাচ্চা কই? মুখে রাইখে আসছি। এটা কি করছিস? বাচ্চা কেন রাইখে আসছিস? বাচ্চা ছাড়া কি তুই থাকতে পারবি? তুই থাকতে পারবো, না থাকতে পারলেও থাকতে হইব। কারণ বাচ্চা নাই না, আমি এখানে কি করবো? আমার নিজের পেটে তো চলো না, বাচ্চা এত ছোট বাচ্চা রেখে কি করবো? পরে দেখো, দেখ কি করতে পারো, সেটা তোর লাইফ তুই বুঝোস। পরে দিয়ে আমি আসছি। তা আমার তখন আবার ফোনটা নষ্ট হয়ে গেছিল, আমার বাচ্চা ফোনটা ভেঙে ফেলছিল। তো ওই ফোনটা নষ্ট ফোন নিয়ে আসছে, আমার সাথে কেউ যোগাযোগ করতে পারেনি। তো আমার বাচ্চা যোগাযোগ করতে পারে না। পরে আমার ফ্রেন্ডের ফোন দিয়ে আমি কথা বলছি, তো আমার বলতেছে তুমি যে গেছো গেছো ভালো করছো, কোনো সময় আর আইসো না। আর বাচ্চা তোমার মা নিতে আইতেছে, তোমার আসার কোনো দরকার না। আমি আবার সকাল ভোরে আমার একটা আন্টির বাসায় যাই, আরেকজনে ফোন দিয়ে বলি যে দেখো আমি তো রাগ করে চলে আসছি, এখন তো আমার খারাপ লাগতেছে, আমি কি চলে আসবো? তো ও বলে যে তোর কোনো আসার দরকার নাই কা, তোর মায়ে আইতাছে নিতে, তোর আর আমার দেখা দেওয়ার দরকার নাই, তোর চেহারাও যেন আমি না দেখি। আমি কি আচ্ছা ঠিক আছে, যে তোর মায় নিতে গেছে তোর তার কোনো সমস্যা নেই। পরে তো বলে আচ্ছা ঠিক আছে মায় আনছে, তো আমি মারে ফোনে কন্ট্যাক্ট করতে পারিনি। কন্ট্যাক্ট করবো কিভাবে, নাম্বার ছিল না, ফোন ছিল না আমার কাছে। তা আমি 1 সপ্তাহ পরে আমি যাই। যাওয়ার পরে আম্মুর কাছে গেছি, গিয়া আমার বাচ্চাটা দেখছি। দেখার পরে দিয়া আম্মু বলতেছে যে তোর জামাই তো এগুলো গুলা বইলা দিছে আমারে যে মাসে 10,000 টাকা দিবে বাচ্চা আমার রাখার জন্য। আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা বলছে তাহলে তুমি আর কি করো, তুমি বললো না যে আমি আসছি, তাহলে কিন্তু আর দিব না। তখন ও ফোন দিয়ে জিজ্ঞেস আপনার মেয়ে কি আইসে? পরে বলে যে না, আসে নাই। আচ্ছা তাহলে আপনি টেনশন করে না, বাচ্চাটা আপনি রাখেন, আমি আপনাকে প্রতি মাসে 10,000 টাকা করে খরচ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তো আমার আম্মু আবার কি করলো যে দেখ, ওর তো কাছে কোনো সিকিউরিটি নাই যে দিবে কি না, তারও কোনো গ্যারান্টি নেই। এই পর্যন্ত 2 বছরে তো কখনো দিল না, এখন দেখি না তারও তো কিছু নেই। তা আমি, তুই রাখ, আমি কাজ করতে থাকি। তা আমি বলি আচ্ছা ঠিক আছে। তো আমার আম্মু আবার কাজ করতো, তো ফোন দিয়া জিজ্ঞেস আপনি কি কাজ করেন না? কয় না, আমি কেমনে কাজ করবো, বাচ্চা রাইখা, বাচ্চা তো এখন আমি রাখি, আমার মাইয়া তো আসেনি। পরে আম্মু কাজ করে। তো আর 1 সপ্তাহ পরে আবার আমি যোগাযোগ করি যে আমি তো আমার আম্মুর কাছে চলে আসছি, যেন আমাকে আর খারাপ না বলতে পারে। কারণ আমার ফ্রেন্ডের বাসায় আমি 1 রাত ছিলাম নাকি, হ্যাঁ
যেন খারাপ না বলতে। পরে পরে বলে যে যে ঠিক আছে আসছস তাহলে থাক তুই তোর মার কাছে আর কি। ওরা আমি বলে আচ্ছা ঠিক আছে। মাস শেষ হয়েছে যখন আমি বলতেছি যে রোজার মাসে বলতেছি যে বাচ্চার তো খরচ দেওয়ার কথা ছিল, তুমি কি দিবা না? মানে গালাগালি টাইপের কিছু দিয়া বলতেছে যে তুই যে এখান থেকে চলে গেছোস, এখানে যে রুম ভাড়া ছিল এটা কে দিব? এখন আমি রুম ভাড়া দিব না আমার খরচ চালাবো? আমি কই দেখো এত টাকা বেতন পাইবা, ওইখান থেকে তো তুমি 5,000 টাকা হইলেও তো বাচ্চারে দিতে পারতা। পরে বলে যে আমার কাছে কোনো টাকা টোকা নাই, দিতে পারবো না, সামনের মাসে দিব। আমি কি, আচ্ছা ঠিক আছে তাহলে সামনের মাসে দিও। তা আমরা আর জোরাজুরি করলাম না। তো এরকম করে থাকতে রাখলাম। আচ্ছা বাচ্চার কোনো খবরও নিত না, যে আছে না যে টাকা পয়সা দিতে পারি না, বাচ্চার একটা খবর নেই না, কোনো ফোন দিয়ে বাচ্চার কোনো খবর নিত না। আমার বাচ্চাটা তার বাবার জন্য অনেক পাগল। এখনো বর্তমানে যে পুরুষ মানুষ দেখলে সে তার বাবা মনে করে চলে যায়। তো খবর নিত না। তা আমি বলতাম যে বাচ্চারা তো একটা খবর নিতে পারো। কাবা ভাল লাগে না, আমি কি খবর নিম? আমি যখন আবার একটু ভিডিও কল দিয়ে দেখাইতাম, কইতাম আমার দেখা লাগতো না, তোর বাচ্চা দেখে আমি কেন। তো দেখা লাগবো না। পরের মাসে আমি আবার ফোন দেই যে ঈদের মাসটা, যে ঈদ তো আইসা পড়ছে, সবাই তো সবার বাচ্চারা কেনাকাটা করতেছে, তো আমার বাচ্চার কি আমি কিনবো না? এখন তো আমার বাচ্চার প্রথম ঈদ, তার বয়স তখন তো যখন ছোট ছিল এক ঈদ গেছে, এখন তো সে হাঁটতে শিখে গেছে, তো তার প্রথম ঈদ, তার জন্য তো কিছু কিনবো। আমার কাছে টাকা পয়সা না, আমি দিতে পারতাম না, আমি কি কিনবো? আমি নিজেই তো কাপড় চোপড় কিনে নেই, তোর বাচ্চারা আবার কি দেবো? এটা কোন ধরনের কথা? আমার বাচ্চা কি কাপড় চোপড় পরবো না? করতে পারলে কিছু কইরা খাওয়া, না তো বেটা গুলোকে যায় কিছু করগা, না করতে পারলাম আর কিছু করার না, আমি দিতে পারতাম না। ওরা আমি কি কম হইলেও তো কিছু দিবা নাকি বাচ্চারা কেনার জন্য? কইছি না তোরা দিতে পারতাম না, কইছি না আমি তো কিছু কিনি নেই। পরে দাম আচ্ছা ঠিক আছে, না দিলে আর কি করার। তো এখন বলতেছি যে ফোন ওই দিনকার কি কথা হইলো, বলতেছে যে কি একটা জানি মানে আমার ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে বলতেছে যে ওর লেগে আমি কোনো টাকা পয়সা জমাইতে পারি না, ওর জন্য সবকিছু আমার খরচ হয়ে যায়। পরে খরচ হয়ে যায়, আমি এখন খুব টাকা পয়সা জমাইতেছি, ভালো আছি, ওরা আর আমার লাইফে চাই না। তো আমি ওরে এমন বলছি যে তুমি যদি আমার ভালো না লাগে আমার ছাইরা দাও, শুধু শুধু তোমার লাইফটা নষ্ট করো না, আমার লাইফটা নষ্ট করো না, বেজা থেকে তো কোনো লাভ নাই। বলে যে তুই ছাইরা দে, আমি তোরে ছাড়ম কি লিগা? এখন ফ্রেন্ডে ফোন দিয়ে বলতেছে যে ওর আমার যদি টাকা থাকতো, ওরা আমি অনেক আগেই ছাইরা দিতাম, ওরা আমি রাখতাম না গা। এখন আমার কাছে টাকা নাই দেখে আমি ছাড়তে পারতাছি না, মানে যে কাবিন নামাটা ছিল ওইটা দিতে পারতাম না, এই জন্য আমি বেচায় রাখছি। মূল হচ্ছে কথা হচ্ছে যে ও চায় যে আমি নিজেই ছাইরা দিই। নিজে ছাইরা দিম বলতে কে কেন? আমার তো একটা লাইফ আছে, আমার লাইফটা যে নষ্ট করছে, তা আমার নষ্ট করছে দেন আমার বাচ্চারও নষ্ট করছে, ওনাকে আমি ওরা ছাইরা দিম, ওইটা কি হয় নাকি? মা যেটা প্রাপ্য ওইটা আমাকে দিয়ে ছাড়বে। তো এরকম করে মানে গালাগালি করে, টোটালি গালাগালি গালাগালি এগুলো করে। তো আমি, তার বোন আমাকে ফোন দিয়া বলে যে বাচ্চার কি অবস্থা, আমার ভাইয়ের তোমার এগুলা টাকা পয়সা দেয়? আমি কই, না আফা, ও তো টাকা পয়সা আমাকে দেয় না। আমি এত টাকা কাজ করে এগুলা, হ্যাঁ কি করতেছে, একটা বাচ্চার খরচও যদি না দেয় বাচ্চাটা কিভাবে আমি রাখি? কারণ আমাদের একজনের কামাই দেখা জীবন চলতেছে, বাচ্চার তেজটা নিজে কতগুলা খরচ, এগুলো আমার মাই দিতে পারতেছেন, আপনার ভাইরে একটু বইলেন। পরে বলে আমার ভাই তো বলছে যে টাকা দেয় তোমাদেরকে। আমি কই, না আফার কোনো টাকা পয়সা দেয় না আমাদেরকে। পরে বলে যে আচ্ছা ঠিক আছে আমি কথা বইলা দেখবো। পরে আমার বলতেছে যে তুমি কি বাড়ি ঘর দুয়ার আসবা না? তারপর আপনার ভাই তোমাকে নিতে চায় না, তাহলে আমি কিভাবে আসবো? পরে বলে কেন, কই আমাদের তো বলে যে নিতে চায়। আমি কই, না আমারে বলছে যে আমরা কোনোদিন বাড়ি ঘর ধরে উঠাবে না। পরে বলছি যে আচ্ছা আপনার ভাই যদি না উঠায় তাহলে আর কি করার? আমি এখানে আছি, ভালো আছি, ও ওখানে থাক, ভালো থাক, কিন্তু একটু বাচ্চার খরচটা দিতে বলেন, কারণ বাচ্চার খরচ আমাদের একা সামলানো খুব টাফ হয়ে যেতেছে। আর যদি বাচ্চা তার নেওয়ার হয় তাহলে নিয়ে যাইতে বললেন। মানুষের কাছে বইলা বেড়া যে বাচ্চা 7 বছর হলে নিয়ে যাইবো, আর এখন আমি এই যে এত কষ্ট করে বাচ্চা পালতেছি, খাওয়াইতেছি, এখন যদি না নেয়, 7 বছর আগে মানুষকে বইলা কোনো লাভ নেই যে বাচ্চা নেওয়ার জন্য। পরে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখবো না।
আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন। পরে দিয়ে আমার ফ্রেন্ডরা কয় যে কোনো একটা স্টেপ নেওয়া উচিত, কারণ এইভাবে তো জীবন চলে না। তোর লাইফটা নষ্ট হইলো, তোর বাচ্চার লাইফটা নষ্ট হইলো। আমিও চিন্তা করলাম যে আসলেও তো আমার লাইফটা নষ্ট হয়েছে, বাচ্চার লাইফটা নষ্ট হয়েছে, আমার তো স্টেপ নেওয়া দরকার। তো এখন চাচ্ছি যে দেখি থানায় যায় আর কি বলে। থানা থেকে যেটা মীমাংসা করে দিছে ওইটা আর কি, আমার যেটা 6 মাসের ডেট ছিল এখনো ডেট শেষ হয় নাই, ওইটার জন্য যাবো। মানুষের কাছে বলে যে ওরে যে আমি খরচ দিব, কেন দিব? ও কি থানায় যাবে এগুলা করার জন্য? ওর টাকা পয়সা নিয়ে খরচ নিয়ে যাবে থানায় আমার নামে মামলা করার জন্য? আর এখানে ওইটা বুঝছে না যে ও খরচ দিবে, আমি কি মামলা করার জন্য যাব? মামলাটা কি আমার নিব নাকি? না বললেও তো বলবো যে বাচ্চার তো খরচ দিতেছে, তাহলে তো কোনো ঝামেলা নেই। ধন্যবাদ। আর সে নিশ্চয়ই আসবো এখানে। তার মানে এখন 6 মাস কি শেষ হয়েছে? শেষ হয় নাই, এই মাসে শেষ হবে আর কি। আচ্ছা, তার মানে এখন সে আর যোগাযোগ করছে না। না, আপনি কি যোগাযোগ করার চেষ্টা করেছেন? চেষ্টা করছি বাট সে সব জায়গা থেকে ব্লক করে রাখছে আমাকে। ব্লক করে রাখছে। হুম, তার মানে এই সম্পর্কটা আর সামনের দিকে আগানোর কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই, সেটা তো আর জানি না ভবিষ্যতে কি হয় আর কি। কিন্তু সে যেহেতু আপনার সাথে সংসার করতে চাচ্ছে না, তাহলে তো এটা তো জোর করে আপনি চেষ্টা করছেন, কিন্তু এটা এই সংসার তো আসলে আমার কাছে মনে হয় যে যদি সেটা একসাথে থাকার হয়ও, সেটা সুখকর কোনো সংসার হতে পারে না। কারণ যেখানে আপনি নিজেই বলছেন যে সে আপনার সাথে সংসার করতে চাচ্ছে না, এবং বারবারই সে শুরু থেকে আপনি যতবার গল্প বলেছেন তার মধ্যে ম্যাক্সিমাম টাইমে ছিল কিছুদিন পর পরই তিনি আসলে আপনাকে এরকম ছেড়ে দিতে করতে, চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। আর এবারেরটা যেটা হয়েছে যে তিনি একদম ডিসিশন নিয়েছেন যে আর কিছুতেই আপনার সাথে তিনি সংসার করবেন না। এই অবস্থায় আসলে আপনি কি চাচ্ছেন? এরকম আগেও বলছে, বলার আচ্ছা। পরে আবার 3-4 মাস সংসার করলাম, দেন হুম। আবার চলে যায়। এইবার এটা যেটা চলে গেছে, দেন এখন আবার বলতেছে সংসার করবে না। মানে 6 মাস পরে আইসা যদি আবার বলে যে ঠিক আছে আমার ভুল হয়েছে মাফ করে দাও, এরকম হয় আর কি। আচ্ছা, তা আপনি এখন আশাবাদী যে ওনার সাথে আপনি সংসার করবেন? এখন আশাবাদী বলতে না, আমি আর চাচ্ছি না। আপনি চাচ্ছেন না? না, চাই না। আচ্ছা, আপনার এই গল্প থেকে আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় আপনার জীবনে সবচেয়ে বড় ভুল কোনটা ছিল? সবচেয়ে বড় ভুল হয়েছে